শেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছো অনেক বেশি ভালো আছো। আজকের এই কমপ্লিটিং সেন্টেন্স এবং ফ্রেজ সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শুরু করব। তাহলে ইতিমধ্যে আমরা যেটি শেষ করেছি, প্রেপোজিশন আল্লাহর রহমতে শেষ করেছি, রাইটিং পার্ট আল্লাহর রহমতে শেষ করেছি। এখন আমরা গতকালকে মডিফায়ার্স শেষ করেছি। এখানে একজন আমাকে প্রশ্ন করেছে, আমি ধরে এটা অনেকের প্রশ্ন যে ভাইয়া যদি ইউজে প্রোনাউন লেখা থাকে, ওই যে ওইটা আমি লিখতে বলে গেছি, পসেসিভ এবং প্রোনাউন একই কথা, বুঝছো? পসেসিভের জায়গায় প্রোনাউন লেখা থাকতে পারে, প্রোনাউনের জায়গায় পসেসিভ একই, বুঝছো? তো প্রোনাউন লেখা থাকলে পসেসিভের মাই আওয়ার হিজ আর দেয়ার লিখবা। তার মানে আমাদের মডিফায়ার্স শেষ। কালকে আসলে 10টায় ক্লাস শুরু করলে আমরা রাইট ফর্ম অফ ভার্বও শেষ করতে পারতাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বের টেকনিকগুলো মোটামুটি আলোচনা করেছি। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব এই ক্লাসের শেষে প্র্যাকটিস করাবো, বিকেলের ক্লাসের শেষেও রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করাবো, এবং সন্ধ্যার ক্লাসের শেষেও রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করাবো। কারণ রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস না করালে তোমার এটা কোনোভাবে রুলস দিয়ে চাপাবাজি করে হবে না। কেন ভাই? ওকে, চলো এখন আমরা শুরু করবো। ভাইয়া সবাই মিলে একসাথে একযোগে ক্লাসটি শেয়ার করে দিই, দেখবা যে ভাইয়ের পড়াইতে যেহেতু মডিফায়ার্স তো বিশাল একটা টপিক, তো সেটার পর আবার রাইট ফর্ম অফ ভার্ব বোঝানো কি পরিমাণ আমার শক্তি মানে প্রয়োজন হয়েছিল গতকালকে, কিন্তু পারিনি। তো আজকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শেষ করতে, আজকে সহজে বুঝিয়ে দিব। তো যারা ইতিমধ্যে জয়েন হয়েছে প্রত্যেকের জায়গা থেকে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিব। ওকে, ইউসুফ বলছো ভাই শরীর কি অবস্থা? মানে অবস্থা যেটাই হোক, মানে কথা বলতে পারি এই কারণে ক্লাস নিচ্ছি। মানে কথা যতক্ষণ পর্যন্ত, গত বছর হচ্ছে কি একদিন কথা বলতে পারিনি, মানে কথা একদম ওই যে গলা ভেঙে যায় অথবা যে স্বর নিচু হয়ে যায় 25-24 ব্যাচের সময়। পরে হাবি জাবি ওই যে আছে না কত কিছু খেয়ে, আদা চা বুংবাং এরকম যা আছে সব খেয়ে মোটামুটি গলা ঠিক করে আবার শুরু করেছি। তো চেষ্টা করি, ভালো লাগে। হয়তো পোলাপানেরও দোয়া আছে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আজকে যেটি পড়বো সেটি হচ্ছে কি ভাই, ধরো তো ফ্রেজ এবং কমপ্লিটিং সেন্টেন্স। এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের এখন মূল টপিক। দেখো এখানে তুমি 1 মার্কও কম পাবা না, পরিপূর্ণ মার্ক পাবা। এখন আমি পড়াবো, তুমি বোর্ড কোশ্চেন নিয়ে বসবা। আর ভাইয়া গতকালকের জন্য আমি সরি, আমি রাইট ফর্ম ভার্ব শেষ করতে পারিনি, কারণ আমার উচিত ছিল যেভাবে শেষ করে দেওয়া, সময় স্বল্পতার কারণে আমরা প্র্যাকটিসটা শেষ করতে পারিনি। আমি তোমাদেরকে এখানে পড়াবো, ফ্রেজ 10টা টেকনিকের মাধ্যমে বুঝাই দিব, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে। তোমার বোর্ড কোশ্চেন আছে, সাথে সাথে দুইটা করে বোর্ড কোশ্চেন পড়বে, বেশি পড়ার দরকার নেই, কোনো টেস্ট পেপার পড়ার দরকার নেই ভাইয়ার, বোর্ড কোশ্চেন পড়লে হয়ে যাবে। দুনিয়ার সব টেস্ট পেপার কোনো কিছুই পড়া দরকার নেই, আমি যা দিব শুধু এগুলো পড়লে তুমি দেখবে যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা পড়বো ফ্রেজ। ফ্রেজ কি তোমরা প্রত্যেকে জানো যে ভাই একাধিক শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। হয় নাই তো ভাইয়া? আমরা 5000 শিক্ষার্থী তো হওয়া উচিত। আমরা পড়ো পেজে ক্লাস নিলে আমরা 5-6 হাজার হইতো, কিন্তু আমরা ওই যে গালিবাউত পেজে ক্লাস নিচ্ছি আর কি। সবাই মিলে একটু শেয়ার করে ভাইয়া, একদম সবাই মিলে। তো ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। চলো টেকনিক শুরু। এখন বাজে 10টা 39, কারো মোবাইলে 38, কারো 39। আমরা বরাবর 20 মিনিটের মধ্যে ফ্রেজ শেষ করবো ইনশাল্লাহ। বলো টেকনিক 1। টোটাল 10টা টেকনিকের মাধ্যমে পড়বো। প্রথম হচ্ছে টেকনিক 1, উড রাদার এবং নো সোনার, এই দুইটা পড়বো। উড রাদার এবং নো সোনার এই দুইটা কোথায় বসবে বা এর সাথে একদম সহজে সবাই ধরো, উড রাদার এবং নো সোনার বসবে কখনো যদি বাক্যের মাঝখানে দেন থাকে, বুঝছো? কখনো যদি বাক্যের মাঝখানে দেন থাকে তাহলে উড রাদার এবং নো সোনার বসবে। বাক্যের মাঝখানে যদি দেন থাকে এবং খালি ঘর আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে উড রাদার। বাক্যের মাঝখানে যদি দেন থাকে এবং খালি ঘর দিয়ে যদি বাক্য শুরু হয়, খালি ঘর আগে কোনো সাবজেক্ট না থাকে, খালি ঘর দিয়ে যদি বাক্য শুরু হয়, তখন সেখানে বসবে নো সোনার। শেষ।
আমরা কি শিখছি? উড্রাদার এবং নোসোনার, বাক্যের মাঝখানে দেন থাকলে উড্রাদার এবং নোসোনার বসবে। আমি যা বলি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এক দুইটা থাকে সেগুলো তুমি উত্তর দিতে পারবা। কিভাবে পারবা? যদি এসে যায় আর কি আমার কথার বাইরে, তখন এগুলো কিন্তু রুলস আসে না, এগুলো এমনি প্রতি বছর এক দুইটা দেয়। ওটা তুমি যেগুলো পারো এগুলো দেওয়ার পরে যেটা থাকবে সেটা ওইভাবে দিয়ে দিতে পারবা। বাক্যের মাঝখানে যদি দেন থাকে, খালির আগে যদি সাবজেক্ট থাকে উড্রাদার, বাক্যের মাঝখানে যদি দেন থাকে, খালি ঘর দিয়ে যদি বাক্য শুরু হয় নোসোনার। আসলে করি সবাই বুঝছো। এবার আমরা প্র্যাকটিসটা দেখি ভাইয়া। প্র্যাকটিসটা হচ্ছে ভাইয়া, আই উড রাদার ডাই দেন বেক, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে উড রাদার। এই ভাই হি অ্যারাইভড দেন উই স্টুড আপ, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট খালি ঘর দিয়ে বাক্য শুরু হয়েছে, কারণ হচ্ছে নো সোনার। আসলে হচ্ছে সবাই বুঝছো। এবার 24 সাল থেকে 16 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে উড রাদার এবং নো সোনারের সব এখানে আছে। তুমি জাস্ট পড়লে তুমি ঠাস ঠাস উত্তর দিতে পারবা। মানে অনেক বলা, আমার যারা ক্লাস করেছে এগুলো অনেক মজা করে উত্তর দিতে পারো। শেষ, টেকনিক ওয়ান শেষ। তুমি কোন বোর্ড উত্তর দিবে, যে বোর্ডে দৌড়বা, মানে দেখবে যে একদম সহজ। আমি জাস্ট একটা দেখে দেখি, যে বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে উড্রাদার, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে এই যে ভাই খালি ঘরের সাবজেক্ট আছে উড্রাদার, ঠিক আছে। বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে উড্রাদার। প্রত্যেকটা এরকম ভাইয়া, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে উড্রাদার। তো এখন আসলে আমি মজা দেওয়ার পড়া না, এখন হচ্ছে রিভিশন দেওয়ার পড়া। উড্রাদার এবং নোসোনার সবার ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয়ত আমরা যেটি পড়বো সেটি হচ্ছে লেস্ট। লেস্ট অর্থ হচ্ছে যাতে না। কখনো যদি তুমি দেখো ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, খালি ঘরের পরে যদি তুমি দেখো সাবজেক্ট প্লাস শুড আছে, ওই খালি ঘরের লেস্ট বসবে। কি বলছে বলো ভাইয়া? খালি ঘরের পরে যদি সাবজেক্ট প্লাস শুড দেখি, ওই খালি ঘরের লেস্ট বসবে। সবাই লিখে ফেলি, বলো খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকলে ওই খালি ঘরের লেস্ট বসবে। খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকলে, বলো খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকলে ওই খালি ঘরের লেস্ট বসবে। খালি ঘরের পরে সবাই মিলে 5000 করে দি ভাইয়া। সব ইজি টপিক, এটা না, এই কারণে এটা 20 মিনিটের মধ্যে বুঝাই দিব। বন্ধুরা আমরা বুঝছি, লেস্ট বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি কি মাথার উপর দিয়ে যায় না তো আবার? ভাই এই যে ভাই খালি ঘর পরে সাবজেক্ট প্লাস শুড আছে, খালি ঘর পরে যদি সাবজেক্ট প্লাস শুড দেখো 100% সেখানে লেস্ট বসবে। তাহলে উড্রাদার এবং নোসোনার, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে উড্রাদার, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট নাই, খালি যদি বাক্য শুরু হচ্ছে নোসোনার, খালি ঘর পরে সাবজেক্ট প্লাস শুড থাকলে লেস্ট। লেস্ট অর্থ হচ্ছে যাতে না। এখন আমরা পড়বো ওয়াজ ব্রন। ওয়াজ ব্রন কোথায় বসবে এখন আমরা সেটি ধরবো। সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো যদি আমরা দেখি খালি ঘরের পরে, খালি ঘরের পরে যদি আমরা দেখি জায়গার নাম আছে অথবা সাল আছে অথবা সময় আছে, 100% ওই খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। এই যে ভাই খালি ঘরের পরে যদি কোনো সাল থাকে, এই যে ভাই খালি ঘরের পরে কি আছে ফ্যামিলি, এরপরে যে ভাই সাল, এই যে ভাইয়া সাল, খালি ঘরের পরে যদি জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরে 100% ওয়াজ ব্রন বসবে। তুমি সব বোর্ড প্রশ্ন উত্তর দিতে পারবা। খালি ঘরের পরে জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরের পরে জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। খালি ঘরের পরে যদি জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। খালি ঘরের পরে যদি জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। বলো ওয়াজ ব্রন কোথায় বসবে? আই ওয়াজ ব্রন ইন বাংলাদেশ। ওয়াজ ব্রন কোথায় বসবে বলো? খালি ঘরের পরে যদি জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝছি, খালি ঘর পরে যদি জায়গার নাম, খালি ঘর পরে যদি জায়গার নাম সাল সময় থাকে, খালি ঘর ওয়াজ বন বসবে। শেষ। এখন আমরা দেখবো ভাইয়া লেট অ্যালোন। সবাই সুন্দর করে ধরো, 4 নাম্বার টেকনিক লেট অ্যালোন। লেট অ্যালোন অর্থ হচ্ছে চিনতেই করা যায় না। লেট অ্যালোন অর্থ কি? চিনতেই করা যায় না। এখন এই লেট অ্যালোনটা আমরা কোথায় ব্যবহার করবো? একদম সহজ। প্রথমে একটা বাক্য খেয়াল করো, হি ক্যান নট ওয়াক এ মাইল লেট অ্যালোন 10 মাইলস। ভাইয়া লেট অ্যালোন কোথায় বসবে? যদি তুমি দেখো খালি ঘর আগে কমা আছে, খালি ঘর আগে কমা থাকলে খালি ঘরে লেট অ্যালোন। অথবা ভাইয়া খালি ঘর আগে কম আর খালি ঘর পরে বেশি। দেখো হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, এ মাইল মানে 1 মাইল, এটা হচ্ছে কম, 10 মাইলস এটা হচ্ছে বেশি। তো ভাইয়া লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না। কখনো যদি তুমি দেখো ভাইয়া খালি ঘরের আগে কমা আছে, খালি ঘরে লেট অ্যালোন, খালি ঘর আগে কমা, অথবা ভাইয়া খালি ঘর আগে থাকবে কম আর খালি ঘর পর থাকবে বেশি, খালি ঘরে লেট অ্যালোন। সবগুলো এক্সাম্পল বিগত সালে সব এখানে দেওয়া আছে। বেশি পড়াইতে গেলে তো সময় কুলাবে না, বুঝছো? খালি ঘর আগে কম, খালি ঘর পরে বেশি। তো আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে 5 টাকা দাও না, 100 টাকা, চিন্তাই করা যায় না, তাহলে কম বেশি। তুমি আমার নাম জানো না, আমার ঠিকানা জানো না, তাহলে নাম কম ঠিকানা বেশি। যে আমি গালিবের নাম জানি না, চিন্তাই করা যায় না ঠিকানা। বুঝছো তো? এই তাহলে ভাইয়া লেট অ্যালোন, খালি ঘর আগে কমা থাকলে খালি ঘরে লেট অ্যালোন, অথবা ভাইয়া খালি ঘর আগে কম, খালি ঘর পরে বেশি হলে খালি ঘরে লেট অ্যালোন। ভাইয়া বুঝাইতে পারতেছি তো? আমি কিন্তু রিভিশন দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, পিডিএফ দিয়ে একবার পড়বা, বেশি পড়ার সুযোগ নেই। আর আমি বুংবাং কোনো বুঝাই নাই, আমি তোমার একদম ইয়ে দিয়ে বুঝাই দিচ্ছি।
টেকনিক 5 ধরো, টেকনিক 5 আমি ক্লাস শেষে আবার সামারি দিয়ে মুখস্থ করাবো 4-5 মিনিট। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড এবং হোয়াট ইফ, এই চারটা কোথায় বসবে এখন আমরা দেখবো। টেকনিক 5, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড এবং হোয়াট ইফ, এই 5টা কোথায় বসবে। হোয়াট ডাজ লুক লাইক এটা দেখতে কেমন, হোয়াটস ইট লাইক কেমন হয়, উড ইউ মাইন্ড ভদ্রতা সহকারে কারো থেকে কিছু চাইতে ব্যবহৃত হয়, আর হোয়াট ইফ যদি এমনটি হয়। কঠিন লাগে না? এবার সবাই ধরো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে আমরা সহজ এটা দিব, একদম সহজ ভাইয়ের সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কখনো আমরা দেখি যে ভাইয়া বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং খালি বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আচ্ছা আমি তোমাদেরকে একদম সহজ আগে এখানে সামারি দিয়ে দিই। বলো, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আর খালিঘর যদি দুইটা থাকে তখন হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তখন হচ্ছে ভাইয়া, তখন হচ্ছে এই হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড, দুইটা একসাথে পরীক্ষাতে আসে না, যদি এসে যায় তখন আমরা অর্থ অনুসারে বসাবো। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, হোয়াট ইফ। সবাইকে এই 3টা নোট করে ফেলো। অনেক জায়গায় অনেক রুলস মুলস হাবিজাবি পড়েছো, এগুলো লাগবে না, বলো আমার সাথে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর যদি দুইটা থাকে, হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তখন হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড। হোয়াটস ইট লাইক কেমন হয়, আর উড ইউ মাইন্ড বদ্ধতা সহকারে কারো থেকে কিছু চাইতে ব্যবহৃত হয়। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, হোয়াট ইফ। সবাই মিলে একটু ইয়ে করে দিই। সবই পড়াবো ভাই, বুঝছি। যারা এখনো বুঝো নাই এবার উদাহরণ খেয়াল করো। শোনো ভাই, এটা কোনো আগের ক্লাস না যে আমি তোমাকে অনেকক্ষণ ধরে ধরে বুঝাবো, এটা আমি হচ্ছে রিভিশন দিব। তুমি যদি অনেকক্ষণ ধরে ধরে বুঝানোর জন্য আমাকে বলো তাইলে তো ভাই শেষ করা যাবে না, বুঝো না? এদিকে তাকাও, খেয়াল করো। বলো সবাই বলো, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে? আছে। খালিঘর পরে যাবে, এই যে দেখো, এই যে ভাই খালিঘর, খালিঘর পরে ভার্বের সাথে আইএনজি আছে? আছে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক বসবে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর যদি দুইটা থাকে, হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর যদি দুইটা থাকে, হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, উড ইউ মাইন্ড। আর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তাহলে হচ্ছে হোয়াট ইফ। বুঝছো? দেখো তো একটু সবাই বুঝছি কিনা। বুঝছি ভাইয়া, আরেকবার বলি কেন, আমি জানি এটা তোমরা একটু কঠিন করে বুঝো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার তাহলে মানে রুলস বুঝাই দিই, তারপর আবার প্র্যাকটিস বুঝাই দিই। তুমি ভাইয়ের সাথে বলো, তুমি এটা লিখছো, বলো বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে এরা বসবে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর যদি দুইটা থাকে, হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তখন উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তখন হোয়াট ইফ। এই 3টা, আর কিচ্ছু জানা লাগবে না, হোয়াট ইফ। এবার আবার উদাহরণ দেখো, খেয়াল করো, বিসমিল্লাহ পরে একটু তাকাও। তুমি কি এখানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছ? এখানে তুমি যাবে খালিঘর পরে সাবজেক্ট ভার্ব দেখতে পাচ্ছ, সাবজেক্ট ভার্ব। তো তুমি বলো এখানে কি বসবে? হোয়াট ইফ বসবে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, হোয়াট ইফ। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর পরে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তখন হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড বসে। হোয়াটস ইট লাইক হচ্ছে কেমন হয়, আর উড ইউ মাইন্ড হচ্ছে বদ্ধতা সহকারে কারো থেকে কিছু চাইতে ব্যবহৃত হয়। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘর যদি দুইটা থাকে, তখন হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। এক জায়গায় হচ্ছে হোয়াট ডাজ, আরেক জায়গায় হচ্ছে লুক লাইক। বুঝছো? সব আল্লাহর মতো বুঝছি। চলো, ওকে, সবাই আশা করছি বুঝছো। তাহলে ভাইয়া তুমি যেখানে ধরবে সেখানে পারবা, কেউ তোমাকে আর আটকাতে পারবে না। এটাই যে দেখো ভাইয়া, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে? আছে। খালিঘর পর ভার্বের সাথে আইএনজি আছে? আছে। তাহলে এখানে কি বসবে? ইনশাল্লাহ পারবা। প্রত্যেকে এই বোর্ড কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছে, একটু প্র্যাকটিস করে নিও। সব একদম ভাইয়া 14 মানে 16 থেকে যা আছে সব এখানে আছে। টেকনিক 6 ধরো, টেকনিক 6 বলো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা কোথায় বসবে? ভাইয়ের সাথে ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। খালিঘরের পর যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে, খালিঘরে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। লিখে ফেলো। খালিঘরের পর যদি ভাইয়া খেয়াল করো, টুডে ইজ হট ডে, ইট ইজ টাইম টু গো হোম,
এটা হচ্ছে খালিঘর। খালিঘরের পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, অথবা খালিঘরের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে, খালিঘর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম আবার আমাদের কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে। আচ্ছা বর্ষা, নো সোনার দেন থাকুক আর যা থাকুক, আমি যা বলছি সব এটাই, এর বাইরে নাই। তোমার মানে আমার নো সোনার দেন ম্যান কি তোমরা বুঝো না বিষয়টা, এই কারণে প্রশ্ন করছো। এখানে আমি তো আমার মতো করে পড়াইতে পারি না, কারণ হলো ভাই এই যে এত চাপ নিয়ে কত টপিক পড়াইতে হয়, তখন তার মজা দিয়ে পড়ানো যায় না, শুধু এই যে চিল্লে চলে যায়। খালি ঘর পরে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে, দেখো ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। খালি ঘর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, খালি ঘর পরে যদি ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে, খালি ঘর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। এই যে তোমাদের বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড প্রত্যেকটা বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে, খালি ঘর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে, দেখো ভাইয়া খালি ঘর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে, এই যে ভাই ইউ লেফট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভাই পিপল স্টপড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, খালি ঘর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে খালি ঘর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। ওকে, টেকনিক 7 আমাদের আনলেস, এটা আমি একদম শেষে বুঝাবো। টেকনিক 8 ধরো, টেকনিক 7 একদম শেষে বলবো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, সবাই এটা ধরো। টেকনিক 8, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কিভাবে দিব, একদম সোজা। এবং টেকনিক 10, এই তিনটা গুরুত্বপূর্ণ, টেকনিক 8, 9, 10। ভাই অ্যাজ ইফ, অ্যাজ দো, এটা আমরা কোথায় দিব? হ্যাঁ বলো, খালি ঘরের আগে পরে যদি ভিন্ন টেন্স হয়, খালি ঘরের আগে পরে যদি ভিন্ন টেন্স হয় তখন হচ্ছে ভাই অ্যাজ ইফ, অ্যাজ দো। আর অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, খালি ঘরের আগে পরে যদি একই টেন্স হয়। একই টেন্স কি? যেমন ভাইয়া আগে যদি থাকে প্রেজেন্ট টেন্স, পরে যদি থাকে পাস্ট টেন্স, তাইলে ভিন্ন টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এটা ভিন্ন টেন্স। এই খালি ঘরের আগে পরে যদি ভিন্ন টেন্স হয় তখন হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো। আর খালি ঘরের আগে পরে যদি একই টেন্স হয় তখন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। উদাহরণ ধরো, উদাহরণ ধরো ভাইয়া, সবাই একটু একটু মানে তাকে থাকে, এটা আসবে 100%, 100% আসবে ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, বলো অ্যাজ ইফ। ভাই এই যে ভাই হি রানস, এটা কোন টেন্স? বলো হি রানস, এটা প্রেজেন্ট টেন্স। হি ওয়ার মেড, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে বলো খালি ঘরের আগে এক টেন্স, খালি ঘরের পরে এক টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স। খালি ঘরের আগে পরে ভিন্ন টেন্স, এই কারণে হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফ। আর ভাইয়া আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর, আই ওপেন, এটা হচ্ছে পাস্ট টেন্স। আই হিয়ার্ড, এটাও পাস্ট টেন্স। তাহলে খালি ঘরের আগে পরে একই টেন্স। খালি ঘরের আগে পরে যদি একই টেন্স হয় তখন হবে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। আর ভিন্ন টেন্স হলে অ্যাজ ইফ, অ্যাজ দো। বুঝছো? খালি ঘরের আগে পরে ভিন্ন টেন্স হলে অ্যাজ ইফ, অ্যাজ দো, একই টেন্স হলে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। ওকে, টেকনিকটা বুঝছো? এবার বোর্ড কোশ্চেন ধরো। ধরো নাও তোমার জন্য ভাইয়া, তোমার পরীক্ষা শুরু, পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে, দেখো তো। এই যে ভাইয়া হি টক্স হি নিউ, ভাইয়া হি টক্স হি নিউ, বল এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে কি বসবে? অ্যাজ ইফ। এই যে ভাইয়া একই টেন্স, যদি দেখো যে দুইটা একই টেন্স তখন হবে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। ভাই খেয়াল করো, এই যে ভাইয়া হি টেলস কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হি নিউ কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে একই টেন্স। বলে হি স্পিক্স কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হি ওয়ার কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে অ্যাজ সুন অ্যাজ। আর এই যে সরি অ্যাজ ইফ, এরপর অ্যাজ সুন অ্যাজ দেখবে একই টেন্স, একই টেন্স। তুমি পড়বা, পড়লে দেখবে যে একই টেন্স। হ্যাঁ এই যে ভাইয়া আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, একই টেন্স। দেখো তো ভাইয়া অ্যাজ সুন অ্যাজ এর একটা উদাহরণ ধরো, সব বোর্ড প্রশ্ন ভাইয়া। আই রিচড দ্য স্টেশন, এটা পাস্ট টেন্স। দ্য ট্রেন লেফট, এটা পাস্ট টেন্স। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর সাথে একই টেন্স হবে, দুইটা একই টেন্স হবে। তুমি মনে করবে যে ভাই অ্যাজ সুন অ্যাজ তো বাক্যের প্রথমে, না প্রথমে না। এই যে ভাইয়া অ্যাজ সুন অ্যাজ এর যে অংশটা সেটা পরে হওয়ার কথা ছিল, বাট সেটা আগে চলে আসছে, এটা কোনো বিষয় না। ভাই খেয়াল করে, হি অ্যাক্টস প্রেজেন্ট টেন্স, হি ওয়ার পাস্ট টেন্স। তার মানে খালি ঘরের আগে পরে যদি ভিন্ন টেন্স হয় অ্যাজ ইফ, খালি ঘরের আগে ভাই এই যে ভাইয়া মাই সিস্টার ইজ অ্যাক্টিং প্রেজেন্ট টেন্স, শি ওয়ার পাস্ট টেন্স, অ্যাজ ইফ। আর কত সহজে বুঝাইতেন বলো? তাহলে খালি ঘরের আগে পরে যদি ভিন্ন টেন্স হয়, খালি ঘরের আগে পরে, একজন আমাকে বলছো না ভাই অ্যাজ ইফ বুঝাই দিতাম, বলো বুঝছো তুমি? আমি তো বুং বাং বুঝাই না, আমি বোর্ড কোশ্চেন চ্যালেঞ্জ দিয়ে বুঝাই দিই। খালি ঘরের আগে পরে যদি ভাই ভিন্ন টেন্স হয় তাহলে হচ্ছে ভাই অ্যাজ ইফ, অ্যাজ দো। আর একই টেন্স হলে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। বাচ্চারা বুঝছো? চলো এখন আমরা 9 নম্বরে যাব। বেশি পড়বে না কিন্তু, আবার এই 5 মার্কের জন্য এটা এমনি পারো, এটাতে বেশি সময় দেওয়া যাবে না। এবার আমরা পড়বো 9 নম্বর টেকনিক, দেয়ার এবং ইট। সবাই একটু ধরে দেয়ার এবং ইট। বিসমিল্লাহ।
দেয়ার এবং ইট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালিগের পরে যদি ভার্ব থাকে, এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে দেয়ার। খালিগের পরে যদি লিফট থাকে তাহলে দেয়ার। সব একটু ভালো করে দেখো যে খালিগের পরে ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, তাহলে হচ্ছে দেয়ার। মানে কি? দু একজন মাথার উপর দিয়ে গেছে না? দেয়ার দ্বারা যদি তুমি কখনো কোনো সেন্টেন্স শুরু করো, আগে বসে ভার্ব, পরে বসে সাবজেক্ট। দেয়ার দ্বারা যদি তুমি কখনো কোনো সেন্টেন্স শুরু করো, আগে বসে ভার্ব, পরে বসে সাবজেক্ট। দেয়ার দ্বারা যদি তুমি কখনো কোনো, এই বাচ্চারা বুঝো না বুংবাগ, এই দুনিয়ার শব্দ তোমার মাথার ভিতরে দিয়ে যায়, এইটা বললে তো মাথার উপর দিয়ে চলে যায় যে ভাই সাবজেক্ট ভার্ব তো বুঝি না, দৌড়ো ভাই এগুলো বলেন না তো। বলো খালিগের পরে যদি ভার্ব প্লাস সাবজেক্ট, মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, কেন ভাইয়া বলো তো? ভার্ব আগে চলে আসে কেন? দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু করলে আগে বসে ভার্ব, পরে বসে সাবজেক্ট। তাহলে কি শিখছি এখান থেকে বলো? এখান থেকে আমরা যেটা শিখছি, এবার উদাহরণ মাধ্যমে দেখি, বলো। ওরে আল্লাহ, দেয়ার ওয়াজ এ টেকনিক বস। আচ্ছা, যদিও এটা আমার নামে লেখা হয়েছে, আসলে এটা তো বেশি চাপাবাজি হয়ে যায় ভাইয়া। ওয়াজ হচ্ছে বার, টেকনিক বস হচ্ছে সাবজেক্ট। তাইলে বলো খালিগের পরে যদি বার প্লাস সাবজেক্ট থাকে, খালিগর দেয়ার বসবে। খালিগর পরে যদি লিফট থাকে, খালিগর দেয়ার বসবে। শেষ, আর কিছু বোঝা লাগবে না। বলো খালিগর পরে যদি বার পরে সাবজেক্ট থাকে, খালিগর দেয়ার। আর খালিগর পরে যদি লিফট থাকে, খালিগর দেয়ার। শেষ, মুখস্থ। এবার হচ্ছে ইট। ইট কোথায় বসবে? খালিগর পরে যদি ভার্ব থাকে, এরপরে যদি ভাইয়া নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ থাকে, খালি ঘরে বসবে ইট। এটা তোমরা একটু বুঝবা। যেমন আমি যদি তোমাকে বলি, একটা উদাহরণ ধরে নাও, বলো ভাইয়া তুমি এটা পড়ো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ গুড গ্রেড ইন। ভাই ইজ ভেরি ডিফিকাল্ট, বলো তুমি আমাকে। এই যে ইজের আগে তুমি কি দেয়ার দিবে নাকি ইট দিবে, এটা কিভাবে বুঝো খেয়াল করো। এই যে এই ইজ হচ্ছে কি ভার্ব, এরপর কি সাবজেক্ট আছে? না, এরপরে সাবজেক্ট নেই। যদি দেখো যে ভার্বের পরে সাবজেক্ট নাই, তাহলে ইট বসবে, কারণ ইট নিজেই সাবজেক্ট। আর যদি দেখো যে ভার্বের পরে সাবজেক্ট আছে, তাহলে দেয়ার বসবে। বুঝছো? চলো তাহলে এবার আমরা আর একটা সামারি, এর ভাই একদম সহজে পারবে। এই যে ভাইয়া খেয়াল করে, এই যে দেয়ার ওয়াজ এ বয়, দেয়ার কয়, এই যে ভাইয়া খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো এই যে ভাই ওয়ান্স দেয়ার লিভড, খালিগর পরে লিভড আছে দেয়ার। এই যে ভাইয়া ওয়াজ এ কিং, ওয়াজ কি? ভার্ব, কিং কি? সাবজেক্ট। তাহলে খালিগর পর ভার্ব এবং সাবজেক্ট আছে, খালিগর বসবে দেয়ার। আর যদি খালিগর পর ভার্ব এবং সাবজেক্ট না থাকে, ভার্ব থাকে সাবজেক্ট না থাকে, খালিগর ইট। সামারি নাও কিভাবে সহজে আয়ত্ত করবে, দেয়ার এবং ইট, দেয়ার এবং ইট। তুমি দেখবে যে ভাই খালিগর, বলো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম, খালিগর। খালিগর পরে যদি ভার্ব, এরপর যদি সাবজেক্ট থাকে, খালিগর হচ্ছে দেয়ার। আর খালিগর পরে যদি থাকে ভার্ব, এরপরে সাবজেক্ট থাকে না, এরপরে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, বুংবাং থাকে, তাহলে খালি করে ইট। কারণ ইট নিজে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তার সাবজেক্ট পরে যাবে না। ইট নিজেই কি বলতো আমাকে, ইট নিজে সাবজেক্ট। মুখস্থ কিলে, মুখস্থ। এই তোমরা কি এই গালিব মাহমুদ পেজটা ফলো দিছো? যারা লাইক এবং ফলো দেওনি, তোমরা আজকে সবাই শেয়ার করে 50,000 করে দাও না, লজ্জা লাগে, লজ্জা। হ্যাঁ ভাই, মুখস্থ দেয়ার এবং ইট মুখস্থ। ভাইয়া বুঝাই দিবা, তুমি বসে বসে প্র্যাকটিস করে ফেলবে। এখন আমাদের সর্বশেষ, একবার পড়বা, দুইবার পড়ার সুযোগ নেই, আমি দিব তিনটাতে, এগুলো শেষ করে ফেলবা। এখন ধরো সর্বশেষটা ভাইয়া, বলো ভাইয়া টেকনিক 10, এবং এটা আমাদের সর্ব হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, ইন অর্ডার টু এবং ইউজ টু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই উড রাদারটাকে টেকনিক 1-এ পড়েছি, এটা মাথায় রাখবা যে টেকনিক 1-এ সেটা এক নিয়মে পড়েছি, এখন আরেক নিয়ম পড়বো। দুই নিয়মটাই পরীক্ষাতে এসে থাকে। হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, ইন অর্ডার টু, ইউজ টু। বুঝছো ভাইয়া? একটু দেখো তো। ভাইয়া হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, ইন অর্ডার টু, ইউজ টু। হ্যাজ টু, হ্যাড বেটার, উড রাদার, ইন অর্ডার টু, ইউজ টু। বাচ্চারা দৌড়ছো? এখন যদি তোমাদের, আমি আমার বান্ধবীদেরকে বলি চলো ফুচকা খাওয়া হবে, আরে সাবান, আরে সেই সবাই একমত, কিন্তু পড়াশোনার ব্যাপারে আর একমত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাকে এগুলো বলছে, এগুলো কোথায় বসবে? আচ্ছা আমি সামারি দিয়ে দিই আগে, তোমরা তো মোটামুটি পড়ছো। ভাইয়া বলো খালিগর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, খালিগর এই সবগুলা বসবে। খালিগর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে এই সবগুলা বসবে। এখন কে কোথায় বসবে খেয়াল করো। ইউজ টু কোথায় বসে? বল অতীতের অভ্যাস ছিল বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। তুমি যদি তোমার মতো করে লিখে বলো অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস ছিল বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। যেমন আই ইউজ টু গো, খেয়াল করে যাবে আই ইউজ টু গো। এই যে খালি ঘরের পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে খালি ঘরে ইউজ টু বসছে, আর ইউজ টু অতীতের অভ্যাস ছিল বোঝানোর জন্য ব্যবহৃত হয়।
ইন অর্ডার টু কোথায় ব্যবহৃত হয়? ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উদ্দেশ্য লিখে ফেলবে, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ভাইয়া ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত, আই এম গোয়িং, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত। ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম হবে। বলো ইন অর্ডার টু, আগে এটা লিখি বলো, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। এরপর ভাইয়া এটা লিখে ফেলে যে উড রেদার, উড রেদার, উড রেদার দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে পথ বলো ভাই, উড রেদার পছন্দ করা অর্থে উড রেদার ব্যবহৃত হয়। আর হেড বেটার বরং ভালো উচিত অর্থে বলো ভাইয়া, উড রেদারও বরং ভালো, দুইটাই বরং ভালো, এটাও বরং ভালো। একটু পরে উদাহরণ বুঝে দিবে, একটু সমস্যা না ভাইয়া। বরং ভালো, বরং ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম বলো ইউজ টু, ইউজ টু কোথায় ব্যবহৃত হয়? অতীতের অভ্যাস ছিল বুঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। এগুলো তোমরা কিন্তু পারো না, শিওর থাকো এটা। ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উড রেদার বরং ভালো যখন পছন্দ বোঝাবে তখন উড রেদার। হেড বেটার বরং ভালো যখন উচিত বোঝাবে তখন হেড রেদার। আর হ্যাজ টু হ্যাভ টু হচ্ছে যখন কোনো অপশন নাই, তোমাকে করতেই হবে, এটা হচ্ছে হ্যাজ টু হ্যাভ টু। হি এর সাথে হ্যাজ টু, আই এর সাথে হ্যাভ টু, মানে হ্যাজ যেখানে বসে সেখানে হ্যাজ টু, হ্যাভ যেখানে বসে সেখানে হ্যাভ টু। বলো কি বলেছি যে কোনো অপশন নাই, করতেই হবে, বাধ্যবাধকতা বুঝাতে হ্যাজ টু হ্যাভ টু। বলো নো অপশন, নো অপশন বাধ্যবাধকতা বোঝায়, বাধ্য বাধ্যবাধকতা বোঝায়, বাধ্যবাধকতা বোঝাতে হ্যাজ টু হ্যাভ টু ব্যবহৃত হয়। নো অপশন কোনো অপশন নেই, বাধ্যবাধকতা বোঝাতে হ্যাজ টু হ্যাভ টু ব্যবহৃত হয়। আচ্ছা এবার আমি একবার উদাহরণ বুঝে দিই, তারপর আবার এগুলো মানে এগুলো বুঝাবো। খেয়াল করো একটু, তুমি প্রথমে প্রথমে একটু সবাই খেয়াল করো। আই ইউজ টু গো, আমি যেতাম, তাহলে এটি অতীতের অভ্যাস ছিল বুঝেছে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি। ইন অর্ডার টু বাই এ শার্ট, একটি শার্ট কেনার উদ্দেশ্যে। খালি করার পরে কি আছে? খালি করার পরে ভার্বের বেস ফর্ম আছে। এখন তোমাকে বুঝতে হবে এখানে কি উদ্দেশ্য বুঝাইছি কিনা। যদি উদ্দেশ্য বুঝাই ইন অর্ডার টু, তুমি বুঝছো যে আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি, বাই এ শার্ট, মার্কেটের দিকে কেন যাচ্ছে? শার্ট কেনার উদ্দেশ্যে তো, তাই না? তাহলে ভাই ইন অর্ডার টু হবে এখানে। এবার তাহলে আমরা ইন অর্ডার টু বুঝছি, ইউজ টু বুঝছি, এখন আমাদেরকে বুঝতে হবে উড রেদার এবং হচ্ছে ভাইয়া হেড বেটার। সুন্দর করে বুঝতে হবে। বলো ইউ ইউ স্টে হিয়ার অ্যাজ ইট ইজ রেইনিং, ইউ স্টে হিয়ার তুমি এখানে অপেক্ষা করো, অ্যাজ ইট ইজ রেইনিং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো। ভাইয়া তাহলে এখানে কয়টা কাজ? একটা হচ্ছে অপেক্ষা করো, আর একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে। দুইটা জিনিসের মধ্যে এখন তোমার এটা কি উচিত নাকি পছন্দ? কারণ বৃষ্টি তোমার কোনো সমস্যা নেই, বৃষ্টি হলে তুমি রোমান্টিক হলে ভিজতেও পারো, আবার চাইলে ঘরেও বসে থাকতে পারো। তো তুমি দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস করতে পারবে, এটা হচ্ছে তোমার পছন্দ। যখন দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস করতে পারবা, পছন্দ বোঝায়, তখন হচ্ছে উড রাদার। এই যে ভাইয়া ইউ উড রাদার স্টে হিয়ার, তোমার বরং এখানে স্টে করা ভালো যেহেতু এখন বৃষ্টি হচ্ছে। কিন্তু তুমি বৃষ্টিতে ভিজতে পারো, অপেক্ষাও করতে পারো। তাহলে দুইটাই পছন্দ করা অর্থে বরং ভালো, পছন্দ করা অর্থে কি বসবে? উড রাদার। গালিব সিমস টু বি উইক, গালিবকে অসুস্থ মনে হচ্ছে। হি কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর, তার একজন ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া। এবার তুমি বলে এখানে কি হেড বেটার বসবে নাকি উড রাদার বসবে? যেহেতু আমি অসুস্থ সেহেতু কি আমি ঘরে বসে থাকবো নাকি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? তাহলে বরং ভালো যখন উচিত বুঝাবে তখন হচ্ছে হেড বেটার, বরং ভালো যখন পছন্দ বুঝাবে তখন হচ্ছে উড রাদার। বুঝছো কিনা এটা তুমি? এটা কত জায়গা কত বুংবাং পড়ে কিন্তু মাথার উপরে দিয়ে যায়। আমি আজকে যে দুইটা দিয়েছি উদাহরণ, বিশ্বাস করো যদি বুঝে থাকো আর ভুল হবে না। বলো হেড বেটারও বরং ভালো, উড রাদারও বরং ভালো। খালি ঘর পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকলে এগুলো বসবে ভাইয়া। খালি ঘর পরে ভার্বের বেস ফর্ম থাকলে তুমি এগুলো দিবে, অন্য কোনো কিছু আসবে না। তো ভাইয়া যখন তুমি দেখবা যে বরং ভালো উচিত বোঝায় তখন হেড বেটার, বরং ভালো পছন্দ বোঝায় তখন হচ্ছে উড রাদার। মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমার কলেজ আমার বাড়ি থেকে অনেক দূরে। আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো টু কলেজ, আমাকে আমার কলেজে যাওয়ার জন্য মানে হেঁটে যেতেই হবে। এবার তুমি একটা আমাকে বলো তো যে এখানে তুমি যদি ইউজ টু দাও হবে? হবে না। এখানে যদি তুমি ইন অর্ডার টু দাও হবে? হবে না। এখানে যদি তুমি উড রাদার দাও হবে না, কারণ হচ্ছে তোমার কলেজ তোমার বাড়ি থেকে অনেক দূরে, তুমি যে বা হেঁটে যেতেই তো হবে। হেঁটে যাও, খালি পায়ে যাও, রিক্সায় যাও, তোমার নিজস্ব গাড়িতে করে যাও, কিন্তু তোমাকে তো এই পথ যেতেই হবে, ঘরে বসে থাকার সুযোগ নেই। যখন দেখবা যে
বাধ্যবাধকতা, যে যখন দেখবে যে কোনো অপশন নেই, নো অপশন, বাধ্যবাধকতা বোঝায়, তখন হচ্ছে হ্যাজ টু হ্যাভ টু। এই যে ভাই আই হ্যাভ টু ওয়াক এ লং ওয়ে টু গো টু কলেজ। আশা করছি সবাই বুঝছো, সবাই বুঝছি। তাহলে ভাই আবার একটু ধরো, কান ধরে দাঁড় করো, যদি একজন দুষ্টামি করে মাথার উপর দিয়ে যায় বলো, এত বিসমিল্লাহির রহমানির রহিম বলো, এই সবগুলোর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। যখন তুমি দেখবে যে ভার্বের বেস ফর্ম আছে, তখন এরা বসবে না, হলে এরা বসবে না। এবার সবাই খেয়াল করো, অতীতের অভ্যাস ছিল বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়, উদ্দেশ্য বোঝাতে ইন অর্ডার টু ব্যবহৃত হয়, বরং ভালো পছন্দ বোঝাতে উড রাদার, বরং ভালো উচিত বোঝাতে হ্যাড রাদার, এরপর হচ্ছে হ্যাজ টু হ্যাভ টু কোথায় ব্যবহৃত হয়, বাধ্যবাধকতা, নো অপশন, নো অপশন, কোনো অপশন নেই, তোমাকে ওটা করতে হবে বুঝাতে হ্যাজ টু হ্যাভ টু ব্যবহৃত হয়। আশা করছি সবাই বুঝছো। এখানে মোটামুটি উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছি। দেখো তুমি, আই ইউজ টু গো, আমি যেতাম, একটু হচ্ছে অতীত অভ্যাস বুঝেছে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, ইন অর্ডার টু, এটা উদ্দেশ্য বুঝাইছে। তুমি তো সবগুলো আসবে না, একটা দুইটা আসবে, পড়লে বুঝে ফেলতে পারবো যে এখানে কি হবে। ইউ উড রাদার স্টে হিয়ার অ্যাজ ইট ইজ রেইনিং, গালিব সিমস টু বি উইক, হি হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে। এই উদাহরণগুলো পড়লে তুমি, এই যে এখানে পড়লে ইনশাআল্লাহ বুঝে যাবে একদম সহজে। আর আমাদের টেকনিক 7 বাকি আছে, সেটা হচ্ছে আনলেস। ভাইয়া এখানে তোমাদের এত কিছু জানা লাগবে না, আনলেস অর্থ হচ্ছে যদি না। আনলেসটা তুমি কিভাবে দিবে, টেকনিক, কোনো রুলস মুলস পড়া লাগবে না। আনলেস অর্থ হচ্ছে যদি না। খালি ঘরের পরে যদি তুমি, ভাইয়া সবাই একটু খেয়াল করো, আনলেস কোথায় বসবে, খালি ঘরের পরে যদি তুমি প্রেজেন্ট টেন্স দেখো, তারপরে যদি ফিউচার টেন্স দেখো, খালি ঘরে আনলেস বসবে। বলো, খালি ঘরের পরে প্রেজেন্ট টেন্স এবং তারপরে ফিউচার টেন্স দেখলে খালি ঘরে আনলেস বসবে। এছাড়া আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে, ধরে নাও তুমি এই বাক্যটা খালি ঘরের পরে পড়ো, ইউ রিড মোর, তুমি বেশি পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, এটা কি মিলছে? তুমি বেশি পড়ো, তুমি পরীক্ষায় ফেল করবে, এটা কি মিলছে? বলো ভাই, মিলছে? ভাই বলো, মিলছে? এই যে ইউ রিড মোর, তুমি বেশি পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, এটা কি মিলছে? মিলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু কথাটা মিলে নেই, কথাটা যখন দেখবা যে মিলবে না, তখন তুমি যদি না বসাবা, খালি করে যদি না বসাবা। এবার যদি মিলে যায়, খালি করে আনলেস বসাবা। বলো, আনলেস ইউ রিড মোর, যদি না তুমি বেশি পড়ো, তুমি পরীক্ষায় ফেল করবা। তাইলে তুমি আনলেসটা কোথায় বসাবা? যখন দেখবা যে খালি ঘরের পরে প্রেজেন্ট টেন্স আছে, তারপর ফিউচার টেন্স আছে, খালি ঘরে আনলেস বসবে। অথবা তুমি বাক্যটা পড়বে, বাক্যের অর্থটা যদি তোমার কাছে একটু এলোমেলো লাগে, যে ভাইয়া ইউ রিড মোর, তুমি বেশি পড়ো, তুমি পরীক্ষা ফেল করবে, এটা তো হয় না। তাহলে আমি কি করবো, আমি যদি না বসে দেখি মিলে কিনা। যদি না বসে স্যার মিলে গেছে, তখন ওই জায়গায় আনলেস বসাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কোনো রকেট সায়েন্স না, তোমার মাথার উপরে দিয়ে যায়। এবং এটা বলতে দু একজন যারা এটা বলে, এটা একটু লজ্জা থাকা উচিত ভাইয়া, যে আমি এত সহজ টপিকস। তাহলে আমরা টেকনিক 10টা এখন সামারি দিব, যারা লাস্টে একবার এক পেজে এখন সবগুলো লিখে ফেলবা। প্রথম আমরা পড়ছি কি বলতো, উড রাদার, উড রাদার, দ্রুত দ্রুত মডিফাইড যেভাবে এক পেজে পড়াই দিচ্ছি, আমি সবই এরকম এক পেজে পড়াই দিব। নো সোনার, এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। কোথায় বসবে এগুলো? বাক্যের মাঝখানে যদি দেন থাকে, খালি করে আগে যদি সাবজেক্ট থাকে উড রাদার, বাক্যের মাঝখানে যদি দেন থাকে, খালি করে আগে যদি সাবজেক্ট না থাকে, নো সোনার। দ্বিতীয় আমরা পড়ছি ভাইয়া লিস্ট, লিস্ট, খালি ঘরের পরে যদি সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট থাকে, খালি ঘরে লিস্ট। তৃতীয় আমরা পড়ছি ওয়াজ ব্রন, খালি ঘরের পরে জায়গার নাম সাল সময় থাকলে খালি ঘরে ওয়াজ ব্রন। 4 নম্বর আমরা পড়ছি লেট অ্যালোন, সবাই দ্রুত লিখে ফেলি। লেট অ্যালোন, খালি ঘরে আগে কমা থাকলে খালি ঘরে লেট অ্যালোন, অথবা ভাইয়া খালি ঘরে আগে কম, খালি ঘরের পরে বেশি থাকলে খালি ঘরে লেট অ্যালোন। 5 নম্বর আমরা পড়ছি ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক, what's it like, would you mind, would you mind, এবং what if, what if। 6 নম্বর আমরা কি পড়ছি রে? 6 নম্বর পড়ছি ইট ইজ টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, একই কথা, বুঝছো? 7 নম্বর আমরা কি পড়ছি? 7 নম্বর পড়ছি আনলেস। 8 নম্বর আমরা পড়ছি বলো অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ। বলো অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সুন অ্যাজ, as soon as
as long as 9 নাম্বার কি পড়ছে ভাইয়া দেয়ার এবং ইট 10 নাম্বার কি পড়ছে ভাইয়া আল্লাহ আমি এটা কি বোঝা যায় তোমরা বুঝো তো না 10 নাম্বারে পড়ছে ভাইয়া বলো হ্যাভ টু had better would rather in order to এবং used to ওকে এই 10টা 2 মিনিটের ভিতরে এটা মুখস্থ করো সবাই আচ্ছা সবার মেবি লিখে হয়েছে আমি তো এটা এখন এগুলো মোছাই যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাইয়া তোমাদেরকে প্রথমে বলছি সবাই দেখতেছো আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে উড রাদার এখানে নো সোনার এখানে লেস্ট এখানে ওয়াজ ব্রন এখানে লেট অ্যালোন এখানে হোয়াট ডাজ লুক লাইক হোয়াটস ইট লাইক উড ইউ মাইন্ড হোয়াট ইফ ইট ইজ টাইম আনলেস as if as though as soon as long as there it have to had better would rather in order to use to টোটাল 10টা টেকনিকে আমরা পুরো ফ্রেজ এন্ড ওয়ার্ডস শেষ করব সবাই 10টা টেকনিক বুঝছি তাহলে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব ও ক্রস এক্টিকুলেতে যায় ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তো ভাইয়া উড রাদার উড রাদার নো সোনার লে লেস্ট ওয়াজ ব্রন লেট অ্যালোন হোয়াট ডাজ মানে সবাই তো এটা হয়েছে আমি আরেকবার বলি সবাই শুনো সবার মুখস্থ কিনা এই উড রাদার এবং নো সোনার কোথায় বসবে ভাইয়া বাক্যের মাঝখানে যদি দেন থাকে খালি ঘর আগে যদি সাবজেক্ট থাকে উড রাদার অথবা উড রাদার আরেকটা ব্যাপার হচ্ছে বা খালি ঘর পরে ভার্বের বেস ফর্ম থাকলে উড রাদার তখন এটা পছন্দ করার অর্থে বুঝাবে দুইটাই তুমি বুঝছো খালি ঘর বাক্যের মাঝখানে যদি দেন থাকে খালি ঘরে যদি সাবজেক্ট না থাকে খালি ঘর দিয়ে বাক্য শেষে নো সোনার খালি ঘর পরে সাবজেক্ট প্লাস শুট থাকলে লিস্ট এক পেজে সব পড়ে যাবা যেন কালকে মোটামুটি এ প্লাস দেখবা আমার পেট বেচে কত পোলাপান আল্লাহর রহমতে ইংলিশ এক পেপারে এ প্লাস পাবে এর বাইরে আসবে না তুমি টেস্ট পেপার পড়ো যা পড়ো দেখবে যে নাই তুমি প্রেপোজিশনে পারো রাইট ফর্ম পারো মডিফাই তুমি পারো না কোনটা আল্লাহ তো সবই পারো এরপরে ওয়াজ বন খালি ঘর পরে জায়গার নাম সাল সময় থাকলে ওয়াজ বন এরপর লেট অ্যালোন খালি ঘর আগে কমা থাকলে লেট অ্যালোন অথবা খালি ঘর আগে কম খালি ঘর পর বেশি হোয়াট ডাজ লুক লাইক এখানে একটা চিকন কথা শুনো যে দুইটা খালি ঘর থাকলে হোয়াট ডাজ লুক লাইক আর বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে খালি ঘর পরে বারবার সাথে আইএনজি তখন হচ্ছে হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন খালি ঘর পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হোয়াট ইফ তবে মাঝে মাঝে তুমি দেখবে যে এই যে ভাইয়া বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং দুইটা খালি ঘর থাকলে হোয়াটস লাইক এবং এটা অবশ্যই তখন তুমি অর্থ চিন্তা করবে এটা হচ্ছে দেখতে কেমন অর্থে ব্যবহৃত হয় দেখতে কেমন যারা আগামীকাল পরীক্ষা দিবে পরে দেখবে যে এই সময় আমার কথা মনে পড়বে এখন কয়টা বাজে হ্যাঁ এই সময় হোয়াটস ইট লাইক এটা হচ্ছে কেমন হয় কেমন হয় কি বলছি বলতো মাঝে মাঝে দেখবে দুইটা খালি ঘর আছে হোয়াট ডাজ লুক লাইকও থাকতে পারে হোয়াটস লাইকও থাকতে পারে তখন তুমি কিভাবে বসাবা অর্থ চিন্তা করবা যেটা দেখতে কেমন সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক আর যেটা কেমন হয় সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক আবার এটা দেখবা যে খালি ঘর পরে যদি বারবার সাথে আইএনজি থাকে তখন দেখবা যে হোয়াটস লাইক এটা বসে যাদের মাথায় একটু ভালো বুদ্ধি আছে তারা এটা উত্তর দিতে পারবে খালি ঘর পরে যদি বারবার সাথে আইএনজি থাকে তখন এটা বসে আচ্ছা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বলছি খালি ঘর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাঁ বুঝছি ভাইয়া ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বসে আনলেস বলছি ভাইয়া প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অথবা যদি মিলে যায় as if as though বলছি ভিন্ন টেন্স হলে as if as though একই টেন্স হলে as soon as long as there বলছি ভাইয়া খালি ঘর পরে ভার্ব সাবজেক্ট থাকলে there অথবা খালি ঘর পরে লিভড থাকলে there আর খালি ঘর পরে ভার্ব এরপরে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ থাকলে ইট হ্যাভ টু হ্যাড বেটার উড রাদার এগুলো সব বলেছি বলো সবাই এটা ক্লিয়ার হয়েছে আশা করছি তাহলে আমাদের বলো এটা আল্লাহর রহমতে সবাই ওকে তাহলে কয়টা শেষ হয়েছে বলো প্রেপোজিশন শেষ এরপর ভাই মডিফায়ার শেষ ফ্রেজ শেষ রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করেন না কিন্তু শেষ দেখো চারটা আমি মোটামুটি আল্লাহর রহমতে শেষ করে দিয়েছি চলো এবার কমপ্লিটিং সেন্টেন্স যাই খুব ইজি ভালোই বুঝছো না
ওকে, এই যে আমার বান্ধবীরা ওকে বলছে, বন্ধুরা ওকে না বললেও সমস্যা, বান্ধবীরা বললেই তো ভালো লাগে। কমপ্লিটিং সেন্টেন্স, ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, সবাই ধরো কমপ্লিটিং সেন্টেন্স ধরছো, শেষ, বেশ সময় কম। কয় মিনিটে শেষ করতে পারি দেখি ভাইয়া। কমপ্লিটিং সেন্টেন্স কি সেন্টেন্স ভাইয়া? কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম টেকনিকটা হচ্ছে মডাল ভার্ব। ভাইয়া কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্ব গুলো আমরা সবাই জানি ভাইয়া, ক্যান, কুড, ইউজ টু অথবা উড, মে, মাইট, হ্যাড বেটার, মাস্ট, শুড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে, এটা আমরা জানি। তো ক্যান পারা অর্থে ব্যবহৃত হয়, কুড পারত অর্থে ব্যবহৃত হয়, মে হয়তো পারা, এরপর হচ্ছে মাইট হয়তো পারবে, হেড বেটার বরং ভালো, মাস্ট অবশ্যই, শুড উচিত, ইউজ টু অথবা উড হচ্ছে তাম মানে অতীতে তুমি করতে এখন আর করো না, এটা হচ্ছে ইউজ টু অথবা উড। তো এই মডাল গুলোর অর্থ যদি তুমি পারো, কমপ্লিটিং সেন্টেন্সটা সহজে করতে পারবা। কমপ্লিট সেন্টেন্স একটা বেসিক তোমাকে আমি বলিনি, সেটা একটু ভুলে গেছি, যে তোমাদের পরীক্ষাতে ধরনের এরকম আসছে যে তাজমহল ইজ বিল্ড বাই শাহজাহান, তো তুমি দিয়ে আসছো মিয়ে, ভাইয়া তো তোমার তো এটা কমপ্লিট হয়েছে, কিন্তু এটার উত্তরটা সঠিক হয়নি কেন? কারণ এক শব্দ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর হবে না। কমপ্লিটিং সেন্টেন্সের উত্তর সঠিক করতে হলে একাধিক শব্দ দিয়ে উত্তর দিতে হবে, এটা মাথায় রাখবা। যে গালিবে বলছে কমপ্লিটিং সেন্টেন্সের উত্তরটা যদি আমরা সঠিক করতে হয়, এক শব্দ দিয়ে হবে না, একাধিক শব্দ দিতে হবে, শেষ। এখন তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে মডাল ভার্ব। এগুলোর অর্থ তো তুমি মোটামুটি পারো, যে ক্যান পারা, মজা করে বলতে পারতেছি না সময় কম, নইলে মানে অনেক সহজ এটা বলতে পারি। তুমি প্রত্যেক দেবে শুড উচিত, তো তোমার মনে করে যে প্রশ্নটা পরীক্ষাতে আসছে এগুলি আসবে, শুড উচিত ফলো, শুড ফলো দা, পরে তুমি তোমার মতো করে অর্থ মিলে আরো 2-3 শব্দ লিখে দিবে, তাইলে শুড মানে শুড উচিত ফলো অনুসরণ করা, এবার প্রত্যেকটা দেবে শুড প্ল্যান্ট, এটা প্ল্যান্ট হবে, হ্যাঁ উচিত। এরপর ভাই দেখো এই যে ভাই ইউজ টু আসছে, এটা কি আসছে বলো? ইউজ টু। সবাই একটু খেয়াল করে, এই আই এম ইউজ টু, এইটা এখন আমরা বুঝবো, শুধু ইউজ টুর পর হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু বিবার ইউজ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি। সবাই এটা লিখে ফেলি, খুবই গুরুত্বপূর্ণ। বলো আই ইউজ টু, আসবে তোমাদের এটা, বলো আই ইউজ টু গো, আর আই এম ইউজড, ইউজ টু যদি তোমাদের পরীক্ষাতে এই পর্যন্ত আসে আর এই অংশটা তোমাকে পূরণ করতে হবে, তখন তুমি কি বুঝছো এখান থেকে? যে এখানে কিন্তু শুধু ইউজ টু না, এটা হচ্ছে বিবার ইউজ টু। বিবার ইউজ টুর পর যেটা দিবে সেখানে ভার্বের সাথে হবে আইএনজি, কারণ ইউজ টু তো মডাল ভার্ব, মডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু বিবার ইউজ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি। যেমন আই এম ইউজ টু গোয়িং হবে, গো হবে না ভাইয়া, আই এম ইউজ টু গোয়িং, তোমার যা মন চায় তুমি তা দিবে, কিন্তু এক শব্দ তো দেওয়া যাবে না। তাহলে বলো আই ইউজ টু গো, আই এম ইউজ টু গোয়িং। কি শিখছি? যে শুধু ইউজ টুর পর হবে ভার্বের বেস ফর্ম, আর বিভার ইউজ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি। প্রত্যেকটা বোর্ড প্রশ্ন একবার দেখে দিই, তাহলে এখানে খেয়াল করো, আই এম এন আর্লি রাইজার, আই এম ইউজ টু, এখানে শুধু ইউজ টু যদি হইতো তুমি ভার্বের বেস ফর্ম দিতে, এখানে শুধু ইউজ টু, এখানে হচ্ছে বিভার ইউজ টু। যে আই এম ইউজ টু আমি কি করতাম, আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি মাঠের মধ্যে হাঁটতাম, এই করতাম সেই করতাম, যা মন্দ তা তুমি করতে, সমস্যা নেই। যে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু বিভার ইউজ টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে না, বিভার ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি আরো দুই একটা শব্দ দিয়ে আমরা উত্তর দিয়ে দিতে হবে। প্রত্যেকটি বোর্ড প্রশ্ন ভাইয়া আমি দেখে দিচ্ছি। উই শুড ইট ব্যালেন্স ডায়েট, ভাইয়া মাঝে মাঝে তোমার হতে যে শুট পর্যন্ত আসবে, বাকিগুলো তোমাকে পূরণ করতে হবে। মাঝে মাঝে তোমার একদম পুরাটাও দিতে পারে, তোমাকে হচ্ছে জাস্ট হ্যাঁ নিচ থেকে 3-4 শব্দ দিবে। তো শুড ইট মানে খাওয়া উচিত, হ্যাঁ এই যে ভাই শুড প্ল্যান্ট, এই শুড বেশি আসে। এরপর ভাই হেড বেটার আসছে, এই যে ভাই আই এম ভেরি হাংরি টুডে, আমি আজকে খুবই ক্ষুধার্ত, আই হেড বেটার আমার বরং ভালো, হেড বেটার পরে বারবার বেস ফর্ম দিয়ে আরো দুই একটা শব্দ দিয়ে উত্তর দিয়ে দিব, যে আই হেড বেটার ইট সামথিং, আমার কোনো কিছু খাওয়া ভালো, বা এটা খাওয়া ভালো সেটা খাওয়া ভালো। প্লিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্ট, সো উই শুড, এখানে কিন্তু শুড পর্যন্ত আসছে, তাহলে শুডের পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে, আরো দুই একটা শব্দ দিয়ে উত্তর দিয়ে দিতে হবে। এখানে ভাই হি শুড, শুড পর্যন্ত আসছে। নো ম্যান ক্যান ডু কোনো মানুষের পারে না, ক্যান ডু, ক্যান পারা, ডু আছে, তাহলে তোমাকে আরো 2-3টা শব্দ দিয়ে উত্তর দিতে হবে। মাস্ট আসছে, মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, আরো দুই একটা শব্দ দিয়ে উত্তর দিতে হবে। উই শুড প্ল্যান্ট আসছে, এরপরে তো হেড ব্যাটার আছে, এই এরপরে এইভাবে করে আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। এটা হচ্ছে টেকনিক 1 মডাল ভার্ব। এখন আমরা টেকনিক 2 তে যাব, তার আগে টেকনিক 1 আরেকবার একটু মুখস্থ করাই দিই।
বিসমিল্লাহ পড়ে সবাই খেয়াল করো। টেকনিক্যাল ভাইয়া যেটা বলেছি সবাই একটু ধরো, যে এগুলোই আসবে তোমাদের। এই ক্যান পারা, কুট পার তো মাইট হয়তো পারা, সরি মে হয়তো পারা, মাইট হয়তো পারবে, হেড ব্যাটার বরং ভালো, মাস্ট অবশ্যই শুরু উচিত, ইউজড অথবা উঠতাম, এগুলোর অর্থ। তো এই মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। আর এখানে একটা চিকন কথা বলেছি, চিকন কথা হচ্ছে চিকন কথাটা তোমাকে বলেছি যে শুধু ইউজড পর হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু ইউজড সাথে যদি বি ভার্ব থাকে তাহলে হবে ভার্বের সাথে আইএনজি। সবাই আশা করছি এটা বুঝছো। শুধু ইউজড পর হবে ভার্বের বেস ফর্ম, কিন্তু ইউজড পর যদি বি ভার্ব হয় ভার্বের সাথে হবে আইএনজি। একদম আমি বোর্ড কোশ্চেন দেখিয়ে দিয়েছি। এই পরে টেকনিক 2 ধরো, টেকনিক 2 থেকে একদম সহজ। টেকনিক 1 একটু তোমাদের মানে টেকনিক 1 তো হচ্ছে মানে তোমার মডাল ভার্ব থাকলে তুমি ওইভাবে দিবে, মডাল ভার্ব না থাকলে মানে মডাল ভার্বের সাথে যদি ভার্বও থেকে যায় তুমি তোমার থেকে দিবে। টেকনিক 2 ধরো, এগুলো আবার এক পেজে পড়াই দিব, সমস্যা নেই। টেকনিক 2 হচ্ছে ভাইয়া উইথ ইউট এবং ইন অর্ডার টু। টেকনিক 2 ধরো সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। টেকনিক 2 থেকে একদম আমাদের পরিপূর্ণ রুলস এখন বলবো। বলো টেকনিক 2, উইথ ইউট এবং ইন অর্ডার টু দুইটাই উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ইউট যেখানে পাবা, এই উইথ ইউটের পর হবে ভার্বের সাথে আইএনজি, আর ইন অর্ডার টুর পর হবে ভার্বের বেস ফর্ম। একটু আগে কিন্তু তোমরা এটা পড়ে আসছো। এই উইথ ইউট আমাদের দেখবে রাইট ফ্রম ভার্বে অনেক জায়গায় আসে, ইন অর্ডার টু তো আমাদের ফ্রেজে আসে। তো কি বলেছি, উইথ ইউট এবং ইন অর্ডার টু দুইটা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ইউটের পর হবে ভার্বের সাথে আইএনজি। যেমন ভাইয়া যদি তোমাকে বলি, সবাই খেয়াল করো, যে আই এম গোয়িং, হ্যাঁ আই এম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি উইথ ভিউ টু উদ্দেশ্যে। তাহলে উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ভিউ টুর পরে তোমার একটা ভার্ব নিবে, সেই ভার্বের সাথে আইএনজি দিবে, আরো দুই একটা শব্দ নিতে হবে। আই এম গোয়িং টু দ্য মার্কেট উইথ ভিউ টু বাইং এর শার্ট, আমি শার্ট কেনার উদ্দেশ্যে মাঠে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠের দিকে যাচ্ছি ইন অর্ডার টু। ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, ইন অর্ডার পরে ভার্বের বেস ফর্ম হবে, আরো দুই একটা শব্দ দিতে হবে। ইন অর্ডার টু প্লে ফুটবল, প্লে ক্রিকেট, বললাম আর কি একটা। তো যেটা শিখছি যে উইথ বিউট এবং ইন অর্ডার টু দুইটা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ বিউটির পর হবে ভার্বের সাথে আইএনজি, আর ইন অর্ডার টুর পর হবে ভার্বের বেস ফর্ম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই বুঝছো। এবার আমি যদি তোমাদেরকে বোর্ড প্রশ্ন দেখো, তোমরা একবার দুইটা কোশ্চেন দুইটার বিষয় এখন পড়ার সময় নেই, বুঝছো। উইথ ভিউ টু দেখছো, উইথ ভিউ টু এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা হতে চেয়েছিল উইথ ভিউ টু উদ্দেশ্যে। উইথ ভিউ টুর পরে হবে ভার্বের সাথে আইএনজি, আরো দুই একটা শব্দ দিবে, উত্তর হয়ে যাবে। ওকে, এরপরে দেখা যাবে উইথ ভিউ টু, আমি জাস্ট দেখে দিচ্ছি, তুমি দেখে যাবে উইথ ভিউ টু সব বোর্ড প্রশ্ন। এই যাবে উইথ ভিউ টু, এই যে এখানে হচ্ছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু উদ্দেশ্য বোঝাতে পারবে, এরপর হবে ভার্বের বেস ফর্ম, আরো দুই একটা শব্দের উত্তর দিতে হবে। এই যাবে এখানে ইন অর্ডার টু, এই যাবে দে কেম টু ইউ উইথ ভিউ টু, এখানে হচ্ছে উইথ ভিউ টু। উইথ ভিউ টু উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, উইথ ভিউ টুর পরে ভার্বের সাথে কি যোগ হবে বলো তো ভাইয়া, আইএনজি যোগ হবে, আরো দুই একটা। এই যাবে উইথ ভিউ টু, বুঝছো, শেষ। শুধু শুনে থাকো, পর আমি সামারি দিয়ে মুখস্থ করাই, তারপর হচ্ছে তোমাকে প্র্যাকটিসের জন্য দিব। বলো এখন আমরা পড়বো সো দ্যাট এবং সো দ্যাট। সবাই একটু দেখো, সো দ্যাট এবং সো দ্যাট। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, আর সো দ্যাট এখানে সো এবং দ্যাট এর মাঝখানে একটা শব্দ হবে আর কি, বুঝছো। সো দ্যাট এত যে, এই শব্দটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হয়, কিন্তু এখন আমি এগুলো বলি না, আবার না বললো অনেকে এই ভিডিও গুলো দেখে তো বলবো যে ওর গালি বেটে কি বললো, এই কারণে বলি, আবার বলি না। সো সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট এত যে, এখানে একদম মানে আসবে এটা তোমাদের ভাইয়া। বলো সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট এর পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আগে আমার সাথে লিখো, সো দ্যাট, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, আর সো দ্যাট অর্থ হচ্ছে কি বলতো আমাকে, এত যে। সো দ্যাট এর পরবর্তী অংশটি হবে কি, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড। ক্যান কুডের পরে তো ভার্বের বেস ফর্ম, এটা আমাদের সবার মুখস্থ। আর সো দ্যাট যখন তুমি দেখবে তখন হবে ভাইয়া সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব। বুঝছো, বুঝছি, এটা একটু লিখে ফেলো তো। সো দ্যাট এর পর হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড, আর সো দ্যাট ক্যান নট অথবা কুড নট। সহজ না ভাইয়া, বুঝছি। এখন আসো, এই যে কখন ক্যান হবে কখন কুড হবে,
বলো সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হচ্ছে সো দ্যাটের পরে ক্যান, প্রেজেন্ট টেন্স। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড। বলো কখন সো দ্যাটের পরে ক্যান হবে, কখন কুড হবে? বলো সো দ্যাটের আগে, এর ভাই আসবেই এটা ভাইয়া। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স হয় সো দ্যাটের পর হবে ক্যান, সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স হয় সো দ্যাটের পর হবে কুড। ভাই বুঝাইতে পেরেছি? বুঝাইতে পেরেছি? এবার উদাহরণ ধরো, এবার উদাহরণ ধরো, দা বয় রিডস মোর সো দ্যাট। বেশ সব একটু খেয়াল করে এখানে কি লেখা আছে, সো দ্যাট। এই অংশটা আমাকে পূরণ করতে হবে। দা বয় রিডস মোর, বালকটি বেশি পড়ে যাতে, মানে সো দ্যাট এর পরে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব অথবা কুড। এবার বলো ভাইয়া, যেহেতু সাবজেক্ট হবে হি, যেহেতু এখানে ছেলে আছে তাহলে হবে হি, হি দিলাম। এখন আমি কি ক্যান দিব নাকি কুড দিব বলো? সো দ্যাট এর আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, সো দ্যাট এর আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আমি দেব ক্যান, হি ক্যান, হি ক্যান। এবার আমি একটা ভার্ব দিয়ে দিব, অর্থ বোঝাই যে বালকটি বেশি পড়ে যাতে হি ক্যান পাস ইন দ্য এক্সাম, হি ক্যান গেট গুড রেজাল্ট, হি ক্যান গেট গুড মার্কস। কোনো সমস্যা আছে? যা মন চায় তুমি তা দিবে, তবে তুমি এটা বুঝছো কিনা যেখানে আমি ক্যান কেন দিয়েছি। এখন এখানে যদি আমি প্রেজেন্ট টেন্স না দিয়ে পাস্ট টেন্স দিতাম, দা বয়, আমি যদি বাইরে লিখতাম যে দা বয় প্লেড মোর, বা ছেলেটি বেশি খেললো, যদি প্লেড হয় তখন এখানে ক্যান হবে না, এখানে হয়ে যাবে কুড। আমরা তো বুঝছো এই শেষ তো, সহজ না ভাইয়া? বলো সো দ্যাটের পরে হবে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব। ক্যান কুডের পরে তো ভার্ব হয়, সেটা আমরা 1 নাম্বার টেকনিকে পড়েছি। এখন কখন ক্যান হবে কখন কুড হবে? সো দ্যাটের আগে প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। এখন তুমি সো দ্যাটও পারবা, দেখবা। সো দ্যাটও পারবা। বলো হি ইজ সো, সবাই একটু খেয়াল করো, এটা তো সো দ্যাট না, এটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট অর্থ হচ্ছে, বলো এত যে, এত যে মাঝখানে এটা অর্থ আসবে যে এত দুর্বল যে, দেখছো এত এবং যে এর মাঝখানে ওই যে যেটা শব্দ আছে সেটার অর্থ আসবে। বলো হি সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, পরবর্তী অংশটি সাবজেক্ট প্লাস ক্যান নট, ক্যান নট প্লাস ভার্ব। তাহলে ক্যান নট হইতে পারে, কুড নট হইতে পারে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান নট হবে। তো এইটার মতো সহজ কোনো ইয়ে আছে বলো? প্রথমে তুমি দিলে হি, যেহেতু ইজ এটা প্রেজেন্ট টেন্স তাহলে তুমি দিলে ক্যান নট, ক্যান নট। এবার তুমি একটা ভার্ব দিয়ে দিলে হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। সহজ না ভাইয়া? সহজ না? সো দ্যাট এবং সো দ্যাট সহজ না? সবাই বুঝছো? ভাই বুঝছি, ভালো তো বুঝছো? সমস্যা হয়েছে কি? এরকম কত হইলো? 60% ছিল। ভাই সবাই বুঝছো? এবার দেখো ভাইয়া উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো একবার দেখে যে ভাইয়া তুমি দেখো, একবার দেখে দিচ্ছি। হ্যাঁ দেখো ভাই এখানে যে ভাই সো দ্যাট আছে। কতক্ষণ লাগে এগুলো বুঝতে? যে ভাই সো দ্যাট আছে, তাহলে একবার একবার পড়ে নিও ভাইয়া। এই যে ভাই সো দ্যাট আছে, ভাই সো দ্যাট আছে, সো দ্যাট আছে। হ্যাঁ সো হট দ্যাট, এটা হচ্ছে সো দ্যাট, বুঝছো? এরপরে ভাই সো দ্যাট আছে, এরপরে ভাই যে ভাই সো দ্যাট আছে, এরপরে ভাই ওই যে ভাই সো দ্যাট আছে, সো দ্যাট আছে, ঠিক আছে সো দ্যাট আছে। এই যে ভাই সো দ্যাট আছে, সো দ্যাট আছে। তুমি তো মনে করো এটা অনেক কঠিন, সো দ্যাট আছে, সো হট দ্যাট আছে, ঠিক আছে। এবার হচ্ছে টেকনিক 4, সবাই ধরো টেকনিক 4। টেকনিক 4 এখন আমরা দেখবো আল্লাহর রহমতে। ওকে টেকনিক 4, টু লেস্ট ইট ইজ টাইম। দেখছো কত রুলস, 4-5 ক্লাসের পড়া, এক ক্লাসে 2 পড়া পড়াই, 2 টপিক পড়াইতো। ইনশাল্লাহ আমরা 12টার ভিতরে সবই শেষ হয়ে যাবে। বলো টু লেস্ট ইট ইজ টাইম। ভাইয়া টু যেখানে দেখবা টু, এরপরে সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। লেস্ট যেখানে দেখবা লেস্ট, এরপরে ভাই আমরা লেস্ট ফ্রেজে পড়ে আসছি না, লেস্টের পর হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইট ইজ টাইমের পর হবে ভাইয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা কিন্তু ফ্রেজে পড়ে আসছি এই তিনটা। বলো বলো টু এর পর হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থ হচ্ছে এত যে পারে না। অর্থ কি? এত যে পারে না।
হি ইজ টু উইক, হি ইজ টু উইক, সে এত দুর্বল যে, এই যে ভাইয়া, এই যে এই এখন তুমি বলবে যে ভাইয়া পারে না কোথায়, এই টু যেখানে দেখবে তারপরে দিবে টু প্লাস ভার্বের বেস ফর্ম যে টু ওয়ার্ক, সরি টু প্লাস ভার্বের বেস ফর্ম কি দিবে ভাইয়া, টু প্লাস ভার্বের বেস ফর্ম যে টু ওয়ার্ক। হাঁটতে পারে না, কি বলছি বলো, টু ওয়াক, হাঁটতে পারে না। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে টু এর পরে যে টু আছে সেই টুটি না বোঝায় না, যেমন এই যে এত যে পারে না, এখানে কি কোনো না আছে, হি ইজ টু উইক টু ওয়াক, কই না তো নাই। এই কারণে তোমরা যারা গ্রামার মোটামুটি বুঝতে চাও, যে টু এর পরে যে টুটি হবে সেই টুটি নো বা নট অর্থে ব্যবহৃত হবে। আপাতত মানে ইন্টার ভালো করে পাস করে আসো, ভার্সিটি অ্যাডমিশনের ভাইয়ারা তো আছি, তোমরা অনেকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোচিং করবে, একদম সহজে ইনশাল্লাহ সবকিছু বোঝানো হবে। ভাইয়া টু এর পরে যে টুটি হবে সেই টুটি না অর্থে ব্যবহৃত হয়, তো তুমি অর্থ তো বোঝা লাগবে, না হলে তো তৈরি করতে পারবা না। তো টু দেখলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবে, লেস্ট দেখলে সাবজেক্ট শুড ভার্বের বেস ফর্ম দিবে, ইট ইজ টাইম দেখলে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো লেস্ট, যে ভাইয়া ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট অর্থ হচ্ছে যাতে না, লেস্ট অর্থ কি বলো, যাতে না, যাতে না বলো ইউ, ইউ দিলে এরপর শুড, এরপর ভার্বের বেস ফর্ম। কি লেখি ইদানিং, ইউ শুড মিস, হ্যাঁ যাতে না তুমি মিস করো, এরপর তুমি তোমার মতো মিলে দিবে। জাস্ট ভাইয়া বুঝাচ্ছি, লিস্টের পর হবে সাবজেক্ট শুড ভার্ব, বলো লিস্টের পর হবে সাবজেক্ট শুড ভার্ব, লিস্টের পর হবে সাবজেক্ট শুড ভার্ব। এরপরে দেখো ভাই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপর কি হবে টু ডেজ হট ডে, আজ গরমের দিন, ইট ইজ টাইম এখনই সময়, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর হবে ভাইয়া টু গো, তুমি দিয়েছো ভাইয়া টু গো, অথবা টু গো হোম, একজনের সময় তোমার বাড়ি যাওয়ার, তাহলে ইট ইজ টাইমের পর হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। যদি তুমি সাবজেক্ট দাও ইউ ওয়েন্ট হোম, এখান থেকে একটা কথা শিখো, তুমি দেখবে যে বোর্ডের অধিকাংশ বোর্ডে দেখবে যে ইট ইজ টাইমের পরে মাঝে মাঝে টু দিয়ে দেয়, তাহলে তোমাকে 100% ভার্বের বেস ফর্ম দিতে হবে। ইট ইজ টাইমের পরে মাঝে মাঝে সাবজেক্ট দিয়ে দেয়, তাহলে তোমাকে 100% ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তার মানে কি শিখছি, ইট ইজ টাইমের পর হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, দুটাই সঠিক। একজনে লিখছে বোর্ড গুলো এত সহজ আসে না, তো তোমরা আমার ক্লাস মানে যে করো, এই সাহসটা কই পাও যে বোর্ড এত সহজ আসে না। আমি বলছি কখনো বুংবাং পড়া আমি পছন্দ করি না, আমি তোমাকে যা পড়াবো এই কথা এখানেই শেষ, আর কখনো আমার ক্লাসে হয় করবে না, করলে এগুলো লিখতে পারবে না। আমি তোমাকে কখনো কোনো টপিক আমি সে যখন থেকে পড়াই বুংবাং পড়াবো, চ্যালেঞ্জ দিয়ে একদম 100%। তুমি হয়তো বোর্ড কোশ্চেন বুঝো না, আমি তোমার যে সো দ্যাট বুঝাইলাম, সো দ্যাট এর বিগত সালে সব বোর্ড দিলাম, তুমি বললো যে বোর্ড কোশ্চেন এরকম সহজ আসে না, এরপর আমি তোমার কোনটা দিলে তুমি বলবো যে সহজ আসে, তুমি বলো যে সহজ আসে না। আমি বলছি টেকনিক 4 এর এই যে এগুলো, এখন এগুলোর থেকে যতগুলো আসছে সব আমি তোমাকে বোর্ড কোশ্চেন দিয়ে দিব, বুঝা গেছে? সো আন্দাজে কথা বলবা না, যা পড়ায় এটার ভিতর বোর্ড কোশ্চেন থাকবে, তো তুমি বোঝো না, ভাইয়ের কথা বুঝতে পেরেছো? কিন্তু ভাইয়ারা যা পড়ে আল্লাহর রহমতে আমি 10টা টেকনিকে কম্প্রিহেনসিভ শেষ করাই, ওই 10টা টেকনিকের মধ্যে 8টা 9টা থাকে, একটা দুইটা মাঝে মাঝে বাইরে থেকে আসে বা অর্থ আলোকে আসে। এই এবার আমরা টেকনিক 5 ধরবো, সবাই ধরো টেকনিক 5। টেকনিক 5 হচ্ছে উড দ্যাট অথবা উইশ, একদম সহজে এটা শিখবো, এটা আসবেই। যারা এ প্লাস পেতে চাও, আর আমার এখানে সবাই দরকার নেই, এ প্লাস যারা পাবে তাদের আমার, তোমরা যারা দুষ্টামি করতে আসো তাদেরকে তো এখন বুঝাইতে পারবো না। বলো উড দ্যাট অথবা উইশ, অর্থ কিন্তু ভাইয়া, অর্থ কিন্তু ইচ্ছা করি অথবা এরকম কিছু না, অর্থ হচ্ছে যদি এমনটি হতো। এটা এরকম যে অতীতের কোনো বিষয় নিয়ে তুমি ভাবো যেটা আর সম্ভব না, যেমন যদি এমনটি হতো আমি শিশু হতাম, যদি এমনটি হতো আমি পাখি হতাম, যদি এমনটি হতো আমি রাজা হতাম, যদি এমনটি হতো আমি সাগর হতাম, তো ওটা তো আর সম্ভব না, বুঝে নেই? তো ভাইয়া এই উড্ডেট অথবা উইশের পরে কোনটা হবে, উড্ডেট অথবা উইশের পরে যেটা হবে সেটা আর সম্ভব না, এরকম কথা হবে। এবার উড্ডেট অথবা উইশের পর আমরা কি দিব, উড্ডেট অথবা উইশের পর আমরা সবসময় পাস্ট টেন্স দিব, সবাই লিখে ফেলি। উড্ডেট অথবা উইশের পর আমরা সবসময় কি দিব, পাস্ট টেন্স দিব। এক্ষেত্রে তোমাদেরকে ভাই একটা সহজ সিস্টেম বলে দিব, এই পাস্ট টেন্সটা সবাই লিখে, উড্ডেট অথবা উইশের পর আমরা সবসময় পাস্ট টেন্স দিব, পাস্ট টেন্স, কারণ পাস্ট টেন্সে তার সম্ভব না। আবার উড্ডেট অথবা উইশের পরে বিবার হলে সবসময় ওয়ার হবে, সেটা একটু খেয়াল করো। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আয়ুষ, আয়ুষ মানে আমি ইচ্ছা করি না, এটা না, যদি এমনটি হতো। আসবেই বোর্ড কোশ্চেন, বলো উড্ডেট অথবা উইশ, সবাই বলো উড্ডেট অথবা উইশ, উড্ডেট অথবা উইশ।
ভাইয়া উর্ধ্বত অথবা উইশ, ভাইয়া উর্ধ্বত অথবা উইশ, উর্ধ্বত অথবা উইশ যদি এমনটি হতো, উর্ধ্বত অথবা উইশ যদি এমনটি হতো, উর্ধ্বত অথবা উইশ যদি এমনটি হতো, উর্ধ্বত অথবা উইশ যদি এমনটি হতো। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটু খেয়াল করো, এরপরে তোমাকে সবসময় পাস্ট টেন্স ইউজ করতে হবে। এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করো। পাস্ট টেন্স তুমি যেটা দিবে, তুমি দিবে সবসময় সাবজেক্ট প্লাস, এই পাস্ট টেন্সটা কি দিবে, সাবজেক্ট প্লাস কুড প্লাস, কুড প্লাস ভার্ব দিবে। ভাইয়া এই যে উর্ধ্বত অথবা উইশ দেখলে তুমি দিবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব দিবে, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার দিবে। এই দেখবে তোমার বাক্য তৈরি হয়ে যাবে। কি বলেছি, উর্ধ্বত অথবা উইশ দেখলে, উর্ধ্বত অথবা উইশ দেখলে তুমি কি দিবে, উর্ধ্বত অথবা উইশ দেখলে তো পাস্ট টেন্স হবে, তখন তুমি দিবে, ভাই এটা লিখে ফেলো তো সবাই, ভাই সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব দিবে, অথবা ভাই সাবজেক্ট প্লাস ওয়ার দিবে। লিখে ফেলো ভাইয়া, উর্ধ্বত অথবা উইশ থাকলে দিব সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার। দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ যদি এমনটি হতো আই ওয়ার, দেখছো আই ওয়ার এ বার্ড, আমি পাখি হইতাম, সম্ভব না। এই যে ভাইয়া সাবজেক্ট প্লাস ওয়ার দিয়েছো। উড দ্যাট যদি এমনটি হইতো আই কুড গেট এ গুড রেজাল্ট, আমি ভালো রেজাল্ট পাইতাম। তোমার ক্লাস 10 পরীক্ষা দিয়ে এখন তুমি জব করো, তুমি এখন ক্লাস 10 পরীক্ষা তো দিতে পারবা না, সম্ভব না। তো এই যে ভাইয়া আই কুড গেট, দেখছো এই, তাহলে তোমাকে আমি কি শিখিয়ে দিচ্ছি, উড দ্যাট অথবা উইশ থাকলে তুমি কি দিবে, তুমি হয়তো সাবজেক্ট প্লাস ওয়ার দিবে, অথবা সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব দিবে, শেষ। আসবেই ভাইয়া, বুঝছি ভাইয়া। এতে একজন লেখছে আই 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 উইশ যদি এমনটি হতো আই কুড গো। শোনো ভাই, আমি বলছি 2 দিন সময় পেলে আমি 1 ঘন্টা একটা টপিক করে পড়াইতাম, এতে করে তোমাকে পরিপূর্ণভাবে বুঝে দিতে পারতাম। সময় অল্প, সব টপিকে টাচ করব, সব টপিকে বুঝাই যাব রিভিশনের মতো করে। তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ওয়ার। টেকনিক 5 সবাই বুঝতে পেরেছো, এবার টেকনিক 6। টেকনিক 6 আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভাই টিল আনটিল দো অলদো। সবাই দেখি একটু, টেকনিক 6 হচ্ছে টিল আনটিল দো অলদো, আসবে এগুলো, বুঝছো। টিল আনটিল দো অলদোর উভয় পাশে একই টেন্স হয়, এগুলো আগে লিখে ফেলো, যেগুলোর উভয় পাশে একই টেন্স হয়। টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ হচ্ছে পর্যন্ত না, আর দো অলদো অর্থ হচ্ছে যদিও। টিল অর্থ হচ্ছে পর্যন্ত, আনটিল অর্থ হচ্ছে পর্যন্ত না, আর দো অলদো অর্থ হচ্ছে যদিও। এখন এগুলোতে আন্দাজে বললে হবে না, বাক্য দেখাইতে হবে। ডোন্ট লিভ, চলে যেও না, আনটিল আই কাম ব্যাক, আমি আসা পর্যন্ত চলে যেও না। তো এই যে ভাই আনটিল, আনটিলের আগ প্রেজেন্ট টেন্স, আনটিলের পর প্রেজেন্ট টেন্স। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করলাম, অলদো যদিও, আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। দোলদোর উভয় পাশে, এটা তো পাস্ট টেন্স, এটা তো পাস্ট টেন্স, তার মানে টিল আনটিল দোলদোর উভয় পাশে একই টেন্স হবে। আর দোলদোর ব্যাপারে একটা চিকন কথা শোনো, দোলদোর আগের কথার সাথে পরের কথা বিপরীত হবে। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করলাম, অলদো যদি, আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। কেউ যদি অসুস্থ থাকে তাহলে তো কথা ছিল সে কম পরিশ্রম করবে, কিন্তু সে করে ফেলতেছে বেশি। তাহলে বিপরীত বলো, দো অলদোর উভয় পাশের একটা একটা বিপরীত কত হবে। তাইলে ভাইয়া সবার মুখস্থ হয়েছে কিনা দেখো, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ পর্যন্ত না, দো অলদো কত, আরো 20 মিনিটের। টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ পর্যন্ত না, দো অলদো অর্থ হচ্ছে যদিও। এই টিল আনটিল দো অলদোর উভয় পাশে একই টেন্স হবে, টিল আনটিল দো অলদোর উভয় পাশে একই টেন্স হবে। হ্যাঁ, বুঝছো ভাইয়া। ভাইয়া বুঝছি, টিল আনটিল দো অলদোর উভয় পাশে একই টেন্স হবে। তুমি কি এটা বুঝছো, যে আনটিল যখন দেখবা সেটার উভয় পাশে একই টেন্স দিবে, দো অলদোর উভয় পাশে একই টেন্স দিবে। তো তুমি বাক্য তৈরি করবে কিভাবে, যে দো অলদোর সাথে আগের কথার সাথে পরের কথা একটু বিপরীত হবে। টেকনিক 7 আমরা যেটা, সেটা হচ্ছে সিঞ্চ, এটার অর্থ হচ্ছে যেহেতু, আর অ্যাজ ইফ অ্যাজ হচ্ছে যখন। খেয়াল করো সবাই, টেকনিক 7 অনেক কষ্ট আছে, বুঝছো। টেকনিক 8 বুঝাইতে পারলে হইলো। হ্যাঁ ভাই, সিঞ্চ, সিঞ্চ অর্থ হচ্ছে যখন, আর অ্যাজ ইফ অ্যাজ অর্থ হচ্ছে যেন। লিখে ফেলো তো, অ্যাজ ইফ অ্যাজ অর্থ হচ্ছে যেন, সিঞ্চ অর্থ হচ্ছে যখন। আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পর হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পর হবে পাস্ট পারফেক্ট। সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো। ভাইয়া সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো একটা সহজ বাক্য, তুমি তোমার মতো করে সহজ বাক্য বানাতো। বলো ভাইয়া, আই গো, আমি যাই, সিঞ্চ। দেখো তো হয় কিনা, আই গো, আমি যাই, সিঞ্চ। মাথাটা তো ব্যথা করে ভাইয়া, আই গো, আমি যাই, সিঞ্চ, আমি যাই, সিঞ্চ। সিঞ্চের আগে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাইলে পর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর সিঞ্চের আগে যদি পাস্ট ইনডিফিনিট পর হবে পাস্ট পারফেক্ট। একটু ভালো বুঝাই দিই, লিখে না হলে তোমরা আবার পারবা না। ও সরি, এখানে লিখে আছে না,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু সবাই খেয়াল করো, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দ্য আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। সবাই এটা একটু আমাকে করে দাও তো। আই গো সিন্ট, আই ওয়েন্ট সিন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই গো আমি যাই, সিন্ট সিন্টের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। সিন্ট অর্থ হচ্ছে যখন, আই গো আমি যাই, সিন্ট যখন, ইউ বলো ইউ ওয়েন্ট তুমি গেলা, হয়ে গেছে না ভাইয়া? আই ওয়েন্ট আমি গেলাম, সিন্ট যখন, ইউ হ্যাড গন তুমি গিয়েছিলে। এই তার মানে কি শিখছো বলো তো? সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পর হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পর হবে পাস্ট পারফেক্ট। আর অ্যাজ ইফ অ্যাজ দো এটা তো আমরা ফ্রেজেল ওয়ার্ডসও পড়ে এসেছি। হি রানস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে দৌড়ে যেন সে পাগল ছিল। তো মানে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট পর হবে পাস্ট ইনডিফিনিট, আগে যদি পাস্ট ইনডিফিনিট পর হবে পাস্ট পারফেক্ট। আর অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে বিবার হিসেবে ওয়ার বসে। কঠিন হয়ে গেছে? কঠিন করবো না, সহজ করে দিচ্ছি। এটা বুঝছো তো? মাশাআল্লাহ সবাই বুঝছো, ওকে। তাইলে তুমি সিন্স এবার অ্যাজ ইফ অ্যাজ দো তো আমরা ফ্রেজেল ওয়ার্ডস পড়ে আসছে, বাট অ্যাজ ইফ অ্যাজ দোর পরে তুমি একটা কথা খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে ওয়াজ হবে না, বুঝছো? ধরো না আমি তোমাকে বললাম যে হি রানস, বলবে হি রানস অ্যাজ ইফ, এখন তোমাকে এটা পূরণ করতে হবে না? হ্যাঁ, হি রানস সে দৌড়ে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট ইনডিফিনিট। তখন তুমি দিচ্ছ বলো হি ওয়াজ এ ম্যাড, হি ওয়াজ হবে না ভাইয়া, অ্যাজ ইফ অ্যাজ দোর পর কখনো ওয়াজ হবে না, হবে ওয়ার। ওই যে ভাই এটা আমরা একটু আগে পড়ে আসছি না, উইশের পরে যেভাবে সবসময় ওয়ার হয়, অ্যাজ ইফ অ্যাজ দোর পরও সবসময় ওয়ার হয়, ওয়াজ হয় না। গ্রামারে গেলাম না, ঠান্ডা মাথায় ছোট্ট করে বলে দিলাম, বুঝছো? সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। টেকনিক 9 যেটা আছে, টেকনিক 9 টেকনিক 8 কন্ডিশনাল সেন্টেন্স, এটা বুঝে দেওয়ার পরে আর আমাদের তেমন সমস্যা নেই। টেকনিক 9 তোমাদের হচ্ছে দিয়ে দিব, আর টেকনিক 10 বুঝে দিলে ইনশাল্লাহ আমাদের শেষ আল্লাহর রহমতে। টেকনিক 8 ধরো, কষ্টাস। টেকনিক 8 হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। কন্ডিশনাল সেন্টেন্স আমাদের প্রতিদিনের কথাগুলোর সাথে শর্তমূলক কথা জড়িত, যেমন যদি গালিবে ক্লাস নেয় আমি ক্লাস করব, যদি গালিবে ক্লাস নিত আমি ক্লাস করতাম। এই যে আমাদের প্রতিদিনের কথার সাথে শর্তমূলক কথা জড়িত। এখন এই বাংলাতে এটা বলা যায় দুই ভাবে, যদি তুমি আসো আমি আসবো, যদি তুমি আসতে আমি আসতাম। কিন্তু ইংরেজিতে সেটা বলা যায় তিন ভাবে। ইংরেজিতে এই দুই ভাবে বলা যায় তিন ভাবে। এখান থেকে তুমি রুলসটা শিখে নাও যে একটা অংশ যদি প্রেজেন্ট হয় আরেকটা অংশ হবে ফিউচার, আর একটা অংশ যদি পাস্ট হয় আরেকটা অংশ হচ্ছে পাস্ট। লেখো তো ভাইয়া, যে কন্ডিশনালের একটা অংশ যদি প্রেজেন্ট হয় আরেকটা অংশ হয় ফিউচার। এই যে যদি তুমি আসো আমি আসবো, একটা অংশ যদি প্রেজেন্ট হয় আরেকটা অংশ হয় ফিউচার। এখন আসো সেটার বাক্য আমরা কিভাবে তৈরি করব। কন্ডিশনাল আসবেই। বিসমিল্লাহির রহমানির রহিম বলো, যদি তুমি আসো আমি আসবো। যদি তুমি আসো আমি আসবো, তাহলে বলো কন্ডিশনালের একটা অংশ যদি হয় বর্তমান আর একটা অংশ হয় ভবিষ্যৎ। এবার সেটার ইংরেজি কি? বলো ইফ ইউ কাম। তাহলে বলো ইফ এর সাথে কোন টেন্স আছে? ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স হয় পরবর্তী অংশটা হবে ফিউচার টেন্স, আই উইল কাম। হয়ে গেছে না ভাইয়া? এটা কি আমারই কঠিন? আমি তোমাকে তোমার ওই যে ভাইয়া কলেজে পড়ছো না, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড, বুংবাং পড়ছো, কত রুলস, এত কিছু লাগবে না। বুংবাং বলতে আমি বুঝাচ্ছি যে রুলস পড়ছো আর কি তুমি। ভাইয়া যদি তুমি আসো আমি আসবো, যে একটা অংশ যদি বর্তমান হয় আর একটা অংশ হবে ভবিষ্যৎ, মানে একটা অংশ যদি ভাইয়া প্রেজেন্ট হয় আর একটা অংশ হবে ফিউচার। কন্ডিশনালে একটা রুল শেষ। আই উইল গো, তো মাশাআল্লাহ তোমরা সবাই বুঝো। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কন্ডিশনালের দ্বিতীয় রুল বুঝো। দ্বিতীয় রুল আমি বাংলা দিয়ে দেখছো বুঝাই দেব ইনশাআল্লাহ। যদি তুমি আসতে আমি আসতাম, যদি তুমি আসতে আমি আসতাম, এটা হচ্ছে যে একটা অংশ যদি অতীত হয় আর একটা অংশ অতীত, এটার ইংরেজি করা যাবে দুই ভাবে। একটা অংশ যদি অতীত হয় আর একটা অংশ হচ্ছে অতীত, এটার ইংরেজি করা দুই ভাবে। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, এটার
ইংরেজিতে দিবে, যেমন আই উড কাম, আমি আসতাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় ইফ ইউ হ্যাড কাম। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় পরবর্তী অংশটি হবে সাবজেক্ট প্লাস আই উড হ্যাভ কাম। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয়, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট হয় পরবর্তী অংশটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। এটা মুখস্থ করো। বলো, যদি তুমি আসতে আমি আসতাম, এটার ইংরেজি দুই ভাবে করা যায়। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে ইফ ইউ হ্যাড কাম পরবর্তী অংশটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের 3। তোমরা কোথায় কোথায় ভুল করো সেটা খেয়াল করো। তোমরা এখানে উডের পরে পাস্ট ফর্ম দিয়ে দাও, এটা ভুল করে, এটা করা যাবে না। উডের পরে ভার্বের বেস ফর্ম দিবে। এখানে তোমরা উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দাও, উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাজ হ্যাভ যেখানে, বি3 সেখানে। আচ্ছা, সবাই উঠাইছি? আশা করছি সবাই উঠাইছো। এবার সবাই দেখো ভাই, এই ইফ ইউ কাম আই উইল কাম, ইফ ইউ কেম আই উড কাম, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ কাম। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া, ইফের সাথে যদি ভাইয়া ইফ কতক্ষণ লাগছে বুঝাইতে। ইফের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। ইফের সাথে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের 3। মাঝে মাঝে তুমি দেখবে যে এই যে ভাইয়া হেড আছে না, এই হেডটা ইফের আগে চলে আসে। হেড কোথায় চলে আসে? ইফের আগে চলে আসে। তখন থাকে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3, তখন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের 3। এটা বুঝো নাই অনেকেই, তোমরা যারা বোর্ড কোশ্চেন পড়ছো তারা দেখছো, খেয়াল করো। মাঝে মাঝে এরকম থাকতে পারে যে ভাই ইফ ইউ হ্যাড কাম না থাকে কি থাকবে জানো? থাকবে এরকম ভাইয়া, হেড ইউ কাম থাকবে। হেড ইউ কাম থাকে তখন হচ্ছে ভাইয়া আই উড হ্যাভ কাম। ভাই বুঝাইতে পেরেছি? মাঝে মাঝে তোমার কি থাকবে? হেড ইউ কাম থাকবে। এই যখন তুমি দেখবে সাবজেক্টের আগে হেড আসে, সে হেড ইফ অর্থে ব্যবহৃত হয়। একই রুলস, ওই সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব 3। বলো, ইফ ইউ হ্যাড কাম যেই কথা, হেড ইউ কাম একই কথা। তোমার প্রশ্ন হচ্ছে দূর গালিবে কি যে বলেন, সাবজেক্টের আগে কেন হেড আসবে? মানে সাবজেক্টের আগে হেড আসলে সে হেড ইফ অর্থে ব্যবহৃত হয়। সাবজেক্টের আগে হেড আসলে সে হেড ইফ অর্থে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি? সাবজেক্ট আগে হেড আসলে সে হেড ইফ অর্থে ব্যবহৃত, কোনো প্যাচ লাগবে না। পরীক্ষাতে যে কোনো অংশ আসতে পারে। যদি দেখো যে পরবর্তী অংশটি ফিউচার আছে তাহলে আগের অংশ হবে ই প্লাস প্রেজেন্ট টেন্স। যদি দেখে পরবর্তী অংশটি উড প্লাস ভার্ব আছে, আগের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এভাবে করে মানে আগে পরেরটা মাথায় রাখবা। 9 নম্বর রুলস তোমাদেরকে বললাম না, একবার দেখে নিবে। তাদের প্রয়োজন, এটা সবসময় আসে না, বাট ওই মাঝে মাঝে আসে যে হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার। ঠিক আছে, এটা অনেক সময় লেগে যাবে, এটা আর বললাম না। বিকজ অফ 10 নাম্বার টেকনিক ধরো। মনে করো তুমি কোনো কিছু পারলা না, তখন হচ্ছে তোমার জন্য 10 নাম্বার টেকনিক রিলেটিভ প্রোনাউন। 10 নাম্বার টেকনিক ধরো, এবং এটা আমাদের সর্বশেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবা যে তোমার কোনো রুলসে মিলে না, তখন তুমি কি হতাশ হয়ে যাবা? দেখো, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ ব্রাদার, আমার একটা ভাই আছে। এখানে তো প্রচলিত কোনো রুলস নাই, তাইলে কিভাবে করবা? যখন দেখবে যে কোনো রুল পাবা না, তখন তুমি হু হুইচ দ্যাট প্লাস ভার্ব দিয়ে করে ফেলবে। হু হুইচ দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ব্যক্তিকে বুঝাইলে হু, বস্তুকে বুঝাইলে হুইচ এবং দ্যাট, জায়গা বুঝাইলে হয়ার, সময় বুঝাইলে হয়েন, পদ্ধতি বুঝাইলে হাউ। এরকম রিলেটিভ প্রোনাউন সাথে একটা ভার্ব দিয়ে করে ফেলবে। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। হুইচ ইজ ভেরি নাইস, যেটা খুবই চমৎকার। আই হ্যাভ এ ব্রাদার, আমার একটা ভাই আছে। বলো, হু ইজ এ গুড বয়, যে খুবই ভালো। হু ইজ এ প্লেয়ার, যে হয় খেলোয়াড়। তাহলে তুমি এরকম করে, এটা তো সহজ দিলাম, মানে এরকম রিলেটিভ প্রোনাউন দিয়ে করে আসবা, ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। এর কথা বুঝছো? সর্বশেষ আমাদের যে আসে সেটা হচ্ছে মাঝে মাঝে প্রবাদ আসে। তখন লেখা থাকে এ প্রবাদ গোজ দ্যাট। হ্যাঁ, কি লেখা থাকবে বলো? এ প্রবাদ গোজ দ্যাট, দেয়ার ইজ এ প্রবাদ দ্যাট। হ্যাঁ, এরকম যখন লেখা থাকবে আমাদের একটা প্রবাদ লিখতে হবে। এক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করতে হবে। যদি ওইখানে কোনো জিনিসকে নির্দেশ করে তাহলে ওই ধরনের প্রবাদ লিখতে হবে। কোনো জিনিসকে নির্দেশ না করে শুধু যদি বলে যে একটা প্রবাদ লেখো, তখন তুমি যে কোনো প্রবাদ লিখে দিতে পারবা। চলো, এবার হচ্ছে এক নজরে সবাই লিখো তো। এক নজরে কমপ্লিটিং সেন্টেন্স সবাই লিখো, তাহলে এখন মুখস্থ হবে। যাদের মুখস্থ হয়নি, এক নজরে এখন এখানে বসে বসে এগুলো করবা। এই যে টপিক গুলো পড়াইছি, টপিক গুলো 3টা রাগ পর্যন্ত এভাবে এক নজরে মুখস্থ করবা আর প্র্যাকটিস করে নিবে।
প্রথমে কি পড়াইছি মনে আছে? মডাল ভার্ব, মডাল ভার্ব। পরে কি পড়াইছি ভাইয়া বলো তো? পরে পড়াইছি উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ইন অর্ডার। পরে কি পড়াইছি ভাইয়া? সো দ্যাট, সো দ্যাট। পরে পড়াইছি ভাইয়া টু, লেস্ট ইট ইজ টাইম। পরে পড়াইছি উড দ্যাট উইশ। সবাই একটু এক নজরে লিখে ফেলো, উড দ্যাট অথবা উইশ। পরে পড়াইছি কি বলতো? টেকনিক 6, টেকনিক 7 এ পড়াইছি ভাইয়া টিল আনটিল দো অল দো, টিল আনটিল দো অল দো, টিল আনটিল দো অল দো। পরে পড়াইছি কি বলতো? টেকনিক এটা হচ্ছে টেকনিক কত? 4, 5। এটা টেকনিক 6 তে এটা পড়াইছি নাকি ভাই? তো ভুলে গেছি মনে হচ্ছে। মাথায় তো ঠিক মতো কাজ করে না। আচ্ছা এরপর ভাইয়া তাহলে টেকনিক 7, টেকনিক 7 এ কি পড়ছি ভাই বলো তো? সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো। টেকনিক 8 এ কি পড়াইছি? কন্ডিশনাল। টেকনিক 9 এ বলে দিছি বিফোর আফটার, এরপর হচ্ছে হোয়েন হোয়াইল বিকজ বিকজ অফ। যারা পারো একবার দেখে নিবে, টেকনিক একবার দেখে নিতে হবে কিন্তু। টেকনিক 10 এ পড়াইছে ভাইয়া রিলেটিভ প্রোনাউন। এবার সব আমার সাথে এটা এক নজরে মুখস্থ করবে, মন থেকে বলবে যে মুখস্থ হয়েছে কিনা। বিসমিল্লাহ পড়ো, বলো। টেকনিক 1 মডাল ভার্ব। টেকনিক 2 মডাল ভার্ব। আমরা বলেছি যে মডাল ভার্বের উপরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? এরপর মডাল ভার্ব কোনটা কি অর্থে? ক্যান পারা, কুড পারতো, মে হয়তো পারা, মাইট হয়তো পারবে, শুড উচিত, মাস্ট অবশ্যই, হ্যাড বেটার বরং ভালো, ইউজড অথবা উড অতীতে কোনো কাজের অভ্যাস ছিল, মানে তাম তাম। আর শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, বি ভার্ব ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আই ইউজ টু গো, আই এম ইউজ টু গোয়িং। 2 নম্বর উইথ ভিউ টু এবং ইন অর্ডার টু দুইটা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। উইথ ভিউ টুর পর হবে ভার্বের সাথে আইএনজি, ইন অর্ডার টু পর হবে ভার্বের বেস ফর্ম। 3 নম্বর হচ্ছে সো দ্যাট এবং সো দ্যাট। সো দ্যাট অর্থ যাতে, সো দ্যাট এত যে। এই সো দ্যাট এর পর হবে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব। সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট প্লাস ভার্ব। এর সাথে পার্থক্য হচ্ছে শুধু নট। 4 নম্বর হচ্ছে টু। টু অর্থ হচ্ছে এত যে, পারে না, পরবর্তী অংশটা হবে টু প্লাস ভার্ব। লেস্ট অর্থ হচ্ছে যাতে না, পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। ইট ইজ টাইম অর্থ হচ্ছে এখনই সময়, পরবর্তী অংশটা হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম। উদ্যাত অথবা উইশের পর আমরা সহজ হিসাব শিখে বলছি সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস ওয়ার। মানে উদ্যাত অথবা উইশের পর হবে সবসময় পাস্ট টেন্স, অর্থ হচ্ছে যদি এমনটি হতো। স্ট্রাকচারটা আমরা মুখস্থ করে বলছি সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব দিয়ে বাক্য তৈরি করে চলে আসবো, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব, সরি সাবজেক্ট প্লাস ওয়ার। টিল আনটিল দোল দো, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ পর্যন্ত না, দোল অর্থ হচ্ছে যদিও, উভয় পাশে একই টেন্স হবে। সিঞ্চ অ্যাজ ইফ এস দো, সিঞ্চ অর্থ যখন, আবার সিঞ্চ বাক্যের প্রথমে থাকলে অর্থ হবে যেহেতু, তখন আমরা অর্থ অনুসারে বাক্য প্রয়োগ করবো। মানে যেহেতু তুমি একজন ছাত্র, সিঞ্চ ইউ আর এ স্টুডেন্ট, তখন আবার যখন হবে না। যারা ভালো তারা একটু শুনে রাখো, সিঞ্চ মানে মাঝে মাঝে যেহেতু অর্থ দিবে, তখন আমরা অর্থ অনুসারে বাক্যটা করবো। বলো, সিঞ্চ যেহেতু অর্থ দিবে। আচ্ছা সিঞ্চ অ্যাজ ইফ অ্যাজ দো, আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট। কন্ডিশনাল সেন্টেন্স বলেছি ভাইয়া যে ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশটা হবে ফিউচার ইনডিফিনিট, ইফের সাথে পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব, ইফের সাথে পাস্ট পারফেক্ট হলে পরবর্তী অংশ হবে সাবজেক্ট উডে প্লাস ভার্ব 3। মাঝে মাঝে হেডও আগে থাকতে পারে, তখন হবে উডে প্লাস ভার্ব 3। টেকনিক 10 বলছে কোনো তুমি কিছু না মিলাতে পারলে রিলেটিভ প্রোনাউন দিয়ে করে দিয়ে আসবা, মানে হু, হুইচ, দ্যাট, হোয়েন, হোয়ার, হাউ প্লাস ভার্ব দিয়ে করে আসবা। পিডিএফ দিয়ে দিব, পিডিএফ এর রিলেটিভ প্রোনাউন সবগুলো অর্থ থাকবে, একবার দেখে নেবে। বলো কমপ্লিট সেন্টেন্স তোমার মুখস্থ। 9 নাম্বার আমি তোমাদেরকে, যারা একদম ভালো গ্রামার পারো তারা হচ্ছে 9 নাম্বারটা একবার রিডিং পড়ে নেবে। বলো কমপ্লিটিং সেন্টেন্স এক নজরে মুখস্থ হয়েছে, এর বাইরে দুই একটা আসবে, সেগুলো অর্থ আলোকে আসবে, সেগুলো ইনশাল্লাহ পারবা। বলো একটু আমাকে দেখি তোমাদের কমেন্ট, 1-2 মিনিট দেখি, যে কোনো তো কমেন্ট বেশি দেখি নেই, একটু দেখো তো কমপ্লিট সেন্টেন্স এক নজরে তোমার হয়েছে।
বকা এখন একদিনও দিই নেই, বুঝছো? বগুড়া বোর্ডের কি আছে, তুমি এটা দিয়ে কি করবে ভাই বলো? পিডিএফ এখনই দিয়ে দিবে ক্লাস শেষ করে। তোমরা যদি এরকম ভাইয়ারে ভালোবেসে আসো, যদি দুই একজন, তোমরা কত বড় হয়েছো জানো? ক্লিয়ার না ভাইয়া? তাহলে আমি দেখো ফ্রেজ এন্ড ওয়ার্ডসও বুঝাইছি। হুম। এরপরে তোমাকে এটার নাম কি, ও আম্মা, কমপ্লিমেন্ট সেন্টেন্সও বুঝাইছি। আর রাইট ফর্ম অফ ভার্ব তো আসলে বুঝেছি, কিন্তু প্র্যাকটিস ওইভাবে করে দিতে পারিনি। সবাই পাবেল বুঝছো না? জিশান বুঝছো? তাহলে এই মডাল ভার্ব এক নজরে প্রেপোজিশন শুনো, এখন এক পেজে সব এগুলো সংক্ষেপে লিখে ফেলো, যেন ওই পরীক্ষার হলে যাওয়ার সময় এগুলো ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে বিকেলে আমাদের কোন টপিক দেখে একটু লিখে তো, তোমরা বিকেলে শিডিউল জানো কিনা একটু আমি দেখি। ভাইয়া বিকেল কোন টপিক একটু আমাকে জানো তো। রাইট ভার্ব করাবো তো, আমার এখন মাথার কাজ করে না, তোমাদেরকে বুঝাইতে পারবো না। বিকেলে করাবো না হলে রাতে করাবো। রাইট ভার্ব আমি করাবোই। আমাদের এখানে সব ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সহ গুচ্ছ, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, বিউপি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সব হবে ইনশাল্লাহ। দেখি বলো তো, একজন বলো বিকেলে কোন টপিকের ক্লাস? বিকেল 3টায়। যা সাদিয়া, বুঝি বিকেলে ন্যারেশন পড়াবো। বিকেলে পড়াবো 3টায়, দেখি কি একজন বলো তো। না, বিকেল 3টায় ক্লাস। তোমরা তো রুটিনও ঠিক মতো ধরো না, এর না আন্দাজে না আসো। বিকেল 3টায় কি টপিক বলো তো। না না, বিকেলে ন্যারেশন না তো, বিকেলে কানেক্টরস আর পাংচুয়েশন। বিকেলে কানেক্টরস আর পাংচুয়েশন, ন্যারেশন সন্ধ্যায়। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই প্র্যাকটিসে বসে যাও, আমরা এখনই পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ ভালো করে সবাই পড়ো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।